রাতের শেষ অন্ধকারটুকু তখনও আকাশ থেকে পুরোপুরি মুছে যায়নি। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। চড়ুই পাখিদের কিচিরমিচির শুরু হতে তখনও বেশ খানিকটা সময় বাকি, আর শহরের অলিগলিগুলো ডুবে আছে গভীর নিথর ঘুমে। ঠিক এই সময়টাতেই অর্জুনের চোখ দুটো খুলে গেল। সাধারণ মানুষের দিন যেখানে শেষ হয় বা শুরু হতে অনেক দেরি থাকে, অর্জুনের জীবনের আসল লড়াইটা ঠিক এই মুহূর্তেই শুরু হয়। চোখ খুলেই তার নজর চলে গেল মাথার ওপরের জরাজীর্ণ ছাদটার দিকে। ছাদের এক কোণে পানির একটা পুরনো কালচে দাগ লেপ্টে আছে। এ দাগটা শুধু বৃষ্টির পানির অবশিষ্টাংশ নয়, এটা প্রতিদিন সকালে অর্জুনকে নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেয় যে তার জীবনের বাস্তবতা ঠিক কতটা কঠিন, আর সে কোথায় দাঁড়িয়ে আছে। বয়স তার মাত্র ২৩। এই বয়সে মানুষের চোখে রঙিন স্বপ্ন থাকার কথা, কিন্তু অর্জুনের চোখে যে অবর্ণনীয় ক্লান্তি ভর করে আছে তা হয়তো কোনো ৬০ বছরের বৃদ্ধের চোখেও কখনো দেখা মেলা ভার। সে গায়ের জীর্ণ ছেঁড়া কম্বলটা ধীরে ধীরে সরিয়ে দিল। তারপর উঠে বসল সেই ছোট্ট ঘরটিতে, যেটাকে সে নিজের বাড়ি বলে চেনে। ঘর বলতে আসলে ৪টে দেওয়াল বই তো কিছু নয়, যার প্লাস্টার খসে খসে পড়ছে। একটা ভাঙা জানালা, যার ভাঙা কাঁচের শূন্যস্থানটা পূরণ করতে একটা পুরনো খবরের কাগজ গুজে রাখা হয়েছে, আর একটা নড়বড়ে জরাজীর্ণ দরজা, যা রাতের বেলা হাজার চেষ্টা করলেও ঠিকমতো বন্ধ হতে চায় না। কনকনে ঠান্ডা হাওয়া সারা রাত ওই খবরের কাগজের ফাঁকফোকর গলে ঘরের ভিতর ঢুকে পড়ে। হিম শীতল সেই হাওয়া অর্জুনকে রাতে শান্তিতে একটু ঘুমাতেও দেয় না। কিন্তু অর্জুন এসবের কোনো পরোয়া করে না। প্রতিদিন ভোরে তাকে উঠতেই হয়। সে খুব ভালো করেই জানে, একটা দিনও যদি সে অলসতা করে বিছানায় পড়ে থাকে, তবে তার ঘরের উনুন জ্বলবে না, তার পরিবারকে না খেয়ে থাকতে হবে। সে নিজের হাতের দিকে তাকাল। একটা সময় ছিল যখন এই হাত দুটো বেশ নরম আর মসৃণ ছিল, কিন্তু আজ সেই চামড়া এতটাই খসখসে আর রুক্ষ হয়ে গেছে যে এক পলক তাকালেই বোঝা যায় এই হাত দুটো কতটা নির্মমতার মধ্য দিয়ে গেছে। আঙুলগুলোতে পুরনো ক্ষতের কালচে দাগ স্পষ্ট। হাতের তালুর প্রতিটি রেখায় যেন লেখা আছে হাড় ভাঙা খাটুনির এক নির্মম ইতিহাস। আর নখের নিচে জমে থাকা সেই কালচে ধুলো আর ময়লা, যা হাজার সাবান দিয়ে ঘষলেও কোনোদিন পুরোপুরি পরিষ্কার হয় না। অর্জুন একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে এলো। শহরের শেষ প্রান্তে একটা পুরনো আস্তাবল ছিল। কোনো এক সময় নাকি এটা ভীষণ বড় আর নাম করা ছিল, কিন্তু এখন সেটার অবস্থাও অর্জুনের ওই ভাঙাচোরা ঘরের মতোই জরাজীর্ণ। চারপাশের দেওয়ালে নোংরা আর শ্যাওলার পুরো আস্তরণ পড়ে গেছে। ছাদের কাঠের কুড়িবর্গাগুলো জায়গায় জায়গায় ভেঙে ঝুলে আছে, আর মেঝেতে সবসময় কাদা আর ঘোড়ার মলের একটা চটচটে মিশ্রণ ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটাই অর্জুনের আসল দুনিয়া, তার কর্মভূমি। এখানেই সে দিনের পর দিন টানা ১৪টা ঘণ্টা কাটিয়ে দেয়। ঘোড়াদের জল খাওয়ানো, তাদের থাকার জায়গা আর মলমূত্র পরিষ্কার করা, খুর খসে নাল পরানোর ব্যবস্থা করা, সময় মতো দানা পানি দেওয়া, আর রাতের বেলা আস্তাবলের দরজায় মস্ত বড় তালা ঝুলিয়ে আবার নিজের ওই অন্ধকার খুপড়িতে ফিরে যাওয়া। এই ছিল তার প্রতিদিনের বাঁধা ধরা জীবন, আর এটাই যেন ছিল তার কপাল। অর্জুন যখনই আস্তাবলের ভেতরে ঢুকল, ঘোড়াদের নাক থেকে বেরিয়ে আসা গরম শ্বাসের ভাঁপটা তার মুখে এসে লাগল। সে একে একে প্রতিটা ঘোড়ার দিকে তাকাল। ওদের ওই বড় বড় কালো চোখগুলোর দিকে তাকালে সে নিজের একটা অদ্ভুত, চেনা অথচ অচেনা প্রতিবিম্ব দেখতে পেত। যখনই কোনো ঘোড়া তার সামনে তীব্র গতিতে ছুটে যেত, অর্জুনের ম্লান চোখে তখন এক অদ্ভুত উজ্জ্বলতা খেলে যেত। এই একঘেয়ে ক্লান্তিকর জীবনে ওটাই ছিল তার কাছে একমাত্র ম্যাজিক। সে ঘোড়াদের ওই বাঁধনহীন স্বাধীনতা দেখত, তাদের বাতাসের মতো তীব্র গতিটা নিজের ভেতরে অনুভব করত। তখন তার বুকের ভেতর থেকেও একটা ঝড় বয়ে যেত। মনে হতো সেও বুঝি এই বন্ধন ছিঁড়ে বাতাসের পিঠে চড়ে কোথাও হারিয়ে যাবে। কিন্তু পরক্ষণেই বাস্তবের উঁচু পাঁচিলগুলো তার সামনে এসে দাঁড়াত। অর্জুন খুব ভালো করেই জানত, তার মতো একবেলা খাওয়া না খাওয়া ছেলের জন্য স্বপ্ন দেখাটা এক ধরনের বিলাসিতা, যা মনে স্থান দেওয়াও বোকামি। আস্তাবলের মালিক ধনপত সিং ছিল এক বিশাল বপু আর ভীষণ নিষ্ঠুর প্রকৃতির মানুষ। দুনিয়ার অন্য মানুষকে ছোট করা আর অপদস্থ করাই ছিল তার জীবনের একমাত্র আনন্দ।
প্রতিদিন সকালে আস্তাবলে পা দিয়েই সে সবার আগে অর্জুনকে খুঁজত, যাতে উছিলা ছাড়াই তাকে কোনো না কোনো কারণে একচোট আচ্ছা করে ধমকানো যায়। ঘোড়ার গায়ের একটা চুল বা লোম এদিক ওদিক হলে কিংবা ঠিকঠাক আঁচড়ানো না হলে ধনপত সিংয়ের প্রথম কথাই হতো মাইনে কেটে নেওয়ার হুমকি। আস্তাবলের জলের পাত্রে যদি সামান্য ধুলো বা ময়লা ভাসতে দেখা যেত, অমনি শুরু হয়ে যেত নোংরা গালাগালির ঝড়। আর কোনো কাজ করতে যদি সামান্য একটু দেরি হতো, তবে ধমক আসত, পরের মাসের মাইনে আটকে রাখা হবে। অর্জুন মাথা নিচু করে মুখ বুজে সব শুনত, একটা পাল্টা কথাও বলতো না, কারণ সে জানত আজ যদি সে একটাও কথা মুখে আনে, তবে কালই তার মা শান্তি দেবীর মুখের ওষুধটুকু আর ছোট বোন প্রিয়ার স্কুলের ফি দেওয়ার টাকাটা বন্ধ হয়ে যাবে। অর্জুনের মা শান্তি দেবী গত 2 বছর ধরে এক মারাত্মক জঘন্য অসুখের সঙ্গে লড়াই করছেন। রোগটার চিকিৎসা যে ছিল না তা নয়, কিন্তু সেই চিকিৎসা এত বেশি দামি ছিল যে অর্জুনের মাসের পুরো মাইনেটা দিয়েও অর্ধেক ওষুধ কেনা যেত না। প্রতি মাসের 15 তারিখে যখন সে ওষুধের দোকানে গিয়ে দাঁড়াত, তখন বুকটা তার কেঁপে উঠত। সে আগে থেকেই জানত যে পকেটের যৎসামান্য টাকা দিয়ে সব কটা ওষুধ কেনা কোনোভাবেই সম্ভব নয়। কোনো মাসে একটা জরুরি ওষুধ বাদ দিতে হতো, তো অন্য মাসে অন্যটা। বাকিটার জন্যে দোকানদারের হাত পা ধরে ধার চাইতে হতো। সেই ধারের বোঝাটাও দিন দিন পাহাড়ের মতো জমছিল। সরকারি হাসপাতালের ডাক্তার বিশ্বনাথ রাও তো গত মাসেই সোজাসুজি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, যদি শান্তিদেবীর অপারেশনটা জলদি করা না হয়, তবে রোগটা এমন এক পর্যায়ে চলে যাবে যে শরীর পুরোপুরি অসাড় হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। কিন্তু সেই অপারেশনের জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন, তা জোগাড় করা অর্জুনের 7 পুরুষ মিলেও কোনোভাবেই সম্ভব নয়। আর প্রিয়া, অর্জুনের 13 বছরের ছোট বোনটা, মেয়েটা পড়াশোনায় অসম্ভব মেধাবী। স্কুলের শিক্ষকেরা সব সময় বলতেন এই মেয়ের মধ্যে বড় কিছু হবার যোগ্যতা আছে। কিন্তু যোগ্যতা আর ভাগ্য কি আর সবসময় একসঙ্গে চলে? প্রিয়াও ছোটবেলা থেকেই বোঝে তার দাদার জীবনটা কতটা খাটুনি আর কষ্টে ভরা। তাই সে নিজের মুখে কখনো কোনো নতুন জিনিসের আবদার করত না। একটা ভাঙা পেন্সিলকে কোনো মতে জুড়ে নিয়ে কাজ চালিয়ে দিত, বন্ধুদের কাছ থেকে পুরনো বই ধার করে এনে পড়ত। এমনকি স্কুলের জুতোটার নিচে মস্ত বড় ফুটো হয়ে গেলেও সে দাদাকে কিচ্ছুটি জানতে দেয়নি, পাছে দাদার উপর খরচের আরেকটা নতুন বোঝা চেপে বসে। রোজ রাতের বেলা হাড় ভাঙা খাটুনি শেষে অর্জুন যখন ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘরে ফিরত, প্রিয়া ততক্ষণে ঘুমিয়ে কাদা। কিন্তু ঘুমানোর আগে সে প্রতিদিন নিয়ম করে দাদার জন্য 1 গ্লাস পানি ঢাকা দিয়ে রাখত। অর্জুন যখনই ঘরে ঢুকে সেই পানির গ্লাসটার দিকে তাকাত, তার বুকের ভেতরটা এক অদ্ভুত মমতায় ভরে উঠত। সামান্য একটা পানির গ্লাস, অথচ এর পেছনে লুকিয়ে থাকা ছোট বোনের নিঃশব্দ ভালোবাসাটা অর্জুন ঠিক টের পেয়ে যেত। তার সব ক্লান্তি যেন ওই 1 গ্লাস পানিতে ধুয়ে যেত। পরের দিন সকালের কথা, অর্জুন তখন আস্তাবলে পরম মমতায় একটা ঘোড়ার লেজে চুলগুলো পরিষ্কার করছিল। ঠিক তখনই ধনপত সিংহ ঝড়ের বেগে আস্তাবলে ঢুকে চিৎকার করে উঠল, আরে ও অর্জুন, কালকের ওই কালো ঘোড়াটাকে দানা কম দিয়েছিলি কেন রে? অর্জুন তার মুখের দিকে না তাকিয়েই শান্ত গলায় জবাব দিল, মালিক, দানার থলি তো কালকেই শেষ হয়ে গিয়েছিল। আমি তো আপনাকে কালকেই বলেছিলাম যে নতুন দানা আনিয়ে রাখতে হবে। ধনপত সিংহ তখন এক গাল সাজানো রাগ দেখিয়ে বলল, তোর ওই ওজোর আপত্তি আমি শুনতে চাই না। তোর জন্য আজ যদি আমার ঘোড়ার শরীর একটুও খারাপ হয়, তবে সোজা এই মাসের মাইনে থেকে 200 টাকা কেটে নেব। অর্জুনের 2 হাতের মুঠো শক্ত হয়ে এলো, নখের ডগা হাতের তালুতে গিয়ে বিঁধল, কিন্তু সে কোনো পাল্টা জবাব দিল না। ভেতরের আগুনটা ভেতরেই চেপে রেখে সে মুখ বুজে নিজের কাজ করে যেতে লাগল। সেদিন দুপুরে কড়া রোদের মাঝে অর্জুন যখন একটু জিরিয়ে নেওয়ার জন্য আস্তাবলের দেওয়ালে হেলান দিয়ে বসেছিল, তখন দূর থেকে একটা মস্ত বড় কালো গাড়ি ধুলো উড়িয়ে আসতে দেখল। গাড়িটা ঠিক আস্তাবলের সামনের রাস্তাটাতে এসে ব্রেক কষল। গাড়ির দরজা খুলে একজন মহিলা বেরিয়ে এলেন। ওর হাঁটা চলা আর অবয়বের মধ্যে এমন একটা রুতবা আর দিমাগ ছিল, যা কেবল সেই সব মানুষের মধ্যেই দেখা যায় যাদের জীবনে কোনোদিন কোনো জিনিসের অভাব সহ্য করতে হয়নি। সেই মহিলা কয়েক মুহূর্ত সেখানে থমকে দাঁড়ালেন, তীক্ষ্ণ নজরে আস্তাবলটার দিকে তাকিয়ে রইলেন, তারপর কেমন যেন একটা গম্ভীর মুখে আবার নিজের দামি দামি গাড়িতে উঠে বসলেন। অর্জুন সে সময় ওই মহিলার দিকে খুব একটা গভীর মনোযোগ দেয়নি।
তার মাথায় তখন শুধুই মায়ের ওষুধ আর বোনের স্কুলের চিন্তা। সে তখন কি আর জানত, এই মহিলাই খুব শিগগিরই তার এই ছা-পোষা জীবনটাকে এক ঝটকায় একেবারে ওলটপালট করে দিতে চলেছেন। সেই রাতে অর্জুন যখন হাসপাতালে পৌঁছাল, তখন শান্তিদেবীর চোখ দুটো খোলাই ছিল। তিনি একদৃষ্টে তাকিয়েছিলেন হাসপাতালের মলিন ছাদটার দিকে। অর্জুন পায়ে পায়ে ওর বিছানার কাছে এগিয়ে গেল এবং আলতো করে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। শান্তিদেবী ঘাড় ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন আর ঠোঁটে কোণে একটা বড়ই দুর্বল ম্লান হাসি ফুটিয়ে তুললেন। মায়ের চোখে তখন উপচে পড়ছিল সেই চেনা যন্ত্রণা, যা একজন মা তার সন্তানের হাড় ভাঙা খাটুনি আর কষ্ট দেখলে অনুভব করেন। শান্তিদেবী খুব ক্ষীণ কণ্ঠে আস্তে করে জিজ্ঞেস করলেন, বাবা, কিছু খেয়েছিস? অর্জুন নিজের ভেতরের কষ্টটা লুকিয়ে একটা মিথ্যে হাসি মুখে এনে বলল, হ্যাঁ মা, আমি খেয়েছি, সব ঠিক আছে, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, কেমন? শান্তিদেবী তখন ছেলের হাতটা একটু জোর দিয়ে চেপে ধরলেন এবং বললেন, আমি সব জানি রে বাবা, তুই আমার জন্য কতটা সহ্য করছিস, কিন্তু তুই একটাও ঘাবড়াস না, ভগবান সব ঠিক করে দেবেন। অর্জুন নিজের চোখের জল চোখের ভেতরেই গিলে ফেলল আর বলল, একদম মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তখন তার বুকের ভেতর একটা প্রলয়ঙ্করী তুফান উঠছিল, কারণ একটু আগেই ডাক্তারবাবু তাকে কেবিনের বাইরে ডেকে নিয়ে গিয়ে স্পষ্ট বলে দিয়েছেন, আগামী 15 দিনের মধ্যে অপারেশন না করালে ওনার জীবন বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। সেদিন রাতে বাড়ি ফিরে এসে অর্জুন ঘরের বাইরে একা চুপচাপ বসে রইল। সে শূন্য চোখে আকাশের দিকে তাকাল। রাতের আকাশে তারাগুলো টিমটিম করে জ্বলছিল, আর বাতাসে ছিল এক শিরশিরে ঠান্ডা। সে মনে মনে ভাবল, একটা মানুষ তার জীবনে আসলে কতটা সহ্য করতে পারে। কোথা থেকে জোগাড় করবে সে এত বড় একটা অঙ্কের টাকা? কার কাছে গিয়ে দাঁড়াবে? কার সামনে হাত পাতবে সে? তার মনটা ভীষণ ভারী হয়ে উঠেছিল, চোখ দুটো ভিজে আসছিল কান্নায়। কিন্তু সে এক ফোঁটা জলও চোখ থেকে পড়তে দিল না, কারণ সে জানত, সে যদি আজ ভেঙে পড়ে তবে তার পেছনে থাকা মা আর ছোট বোনটাকে আগলে রাখার মতো আর কেউ থাকবে না। পরের দিন সকালে সে যখন আস্তাবলে পৌঁছাল, তখন সেই চেনা কালো গাড়িটা আবার এসে থামল। তবে এবার আর গাড়িটা দাঁড়িয়ে রইল না। সেখান থেকে নেমে সেই মহিলা সোজা আস্তাবলের ভেতরেই হেঁটে চলে এলেন। ওর পরনে ছিল ধবধবে সাদা আর সোনালি রঙের একটা দামি স্যুট, যা এতই বিলাসবহুল ছিল যে সেটার দাম অর্জুনের টানা 2 বছরের মাইনে এক করলেও হয়তো কুলাত না। ওর গলায় চকচক করছিল একটা সূক্ষ্ম সোনার চেন, কবজিতে বাঁধা ছিল এক নামি দামি ঘড়ি, আর মাথার চুলগুলো এমন নিখুঁত পরিপাটি করে বাঁধা ছিল যেন কোনো প্রথম সারির ফ্যাশন ম্যাগাজিনের কভার ফটো থেকে উঠে এসেছেন। ওর চোখ দুটো ছিল যেমন তীক্ষ্ণ তেমনি শীতল, যেন এক পলকেই তিনি চারপাশের সব কিছুর নিখুঁত হিসাব কষে নিচ্ছেন। এই মহিলাই ছিলেন দেবিকা মেহত্রা, শহরের সবচেয়ে বড় এবং নামকরা ব্যবসায়ী, যার কোম্পানি মেহত্রা ইন্ডাস্ট্রিজের শেয়ার কেনার জন্য বাজারের সমস্ত মানুষ মুখে থাকত। দেবিকা ওর ঠাকুমার রেখে যাওয়া বিশাল ব্যবসাকে নিজের কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে আরও বহুগুণ বড় করে তুলেছিলেন। গোটা শহরে ওর নাম অত্যন্ত সম্মানের সঙ্গে নেওয়া হতো। দেখতে তিনি অপরূপ সুন্দরী ছিলেন সত্যি, কিন্তু সেই রূপের আড়ালে লুকিয়েছিল এক জমাট বাঁধা অহংকার, যা সাধারণ মানুষকে ওর ধারে কাছে ঘেঁষতে দিতেও ভয় পাইয়ে দিত। টাকা দেবিকার কাছে এতটাই সহজলভ্য একটা জিনিস ছিল যে ওর মনে হতো পৃথিবীর সব কিছুই আসলে টাকায় কেনা যায়। ওর বিশ্বাস ছিল, এই দুনিয়ায় প্রতিটা মানুষেরই কোনো না কোনো একটা দাম থাকে। ঠিকঠাক দামটা হাঁকতে পারলে যে কোনো মানুষকেই বশ করা সম্ভব। দেবিকা আস্তাবলের চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে অর্জুনের উপর এসে থামলেন। অর্জুন তখন ঘোড়াগুলোর পরিচর্যায় মগ্ন। কোনো রকম ভূমিকা বা কুশল বিনিময় ছাড়াই দেবিকা সোজাসুজি ওর রাশ ভারী গলায় ডাকলেন, তুমিই অর্জুন? অর্জুন হাতের কাজ থামিয়ে ওর দিকে তাকাল। ওর ওই রাজকীয় রূপ আর গাম্ভীর্য দেখে একটু থতমত খেয়ে বলল, জি। দেবিকা কয়েক মুহূর্তের জন্যে ওর চোখের মণি দিয়ে অর্জুনকে মেপে নিলেন। ওর তাকানোর ধরনটা ঠিক তেমনই ছিল যেমন কোনো খদ্দের বাজারে গিয়ে কোনো জিনিস কেনার আগে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে। তারপর তিনি বেশ ঠান্ডা গলায় বললেন,
তোমার সাথে আমার একটু একা কথা বলা দরকার। অর্জুন কিছুতেই মাথায় ঢুকিয়ে উঠতে পারছিল না যে এই আকাশ ছোঁয়া অভিজাত ঘরের মহিলা তার মতো এক সামান্য আস্তাবলের চাকরের কাছে কি চাইতে পারেন। সে আস্তাবলের চারপাশটা একবার দেখে নিল। মালিক ধনপদ সিং তখন কোনো কাজে বাইরে গিয়েছিলেন। সুযোগ বুঝে সে দেবিকার সাথে আস্তাবলের এক কোনায় গিয়ে দাঁড়াল। দেবিকা ওর দামি হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট নোটবুক বের করলেন। সেটাই চোখ বোলাতে বোলাতেই একদম সোজাসুজি কাজের কথায় চলে এলেন। আমার একটা চুক্তিতে তোমাকে দরকার। অর্জুন ভীষণ অবাক হয়ে তোতলামি করে বলল, চুক্তি? দেবিকা একটু ইতস্তত না করে নির্লিপ্ত মুখে বললেন, হ্যাঁ, আমার কয়েক মাসের জন্য একটা স্বামী দরকার, শুধু নাম কাবাস্তে, শুধু আইনি কাগজ কলমে। এর বদলে আমি তোমাকে এত টাকা দেব যে তোমার মায়ের অপারেশন আর পুরো চিকিৎসা খুব ভালোভাবে হয়ে যাবে, এমনকি তোমার বাকি জীবনটাও একেবারে রাজকীয় আরামে কেটে যাবে। অর্জুনের কয়েক সেকেন্ডের জন্য এতটাই স্তব্ধ হয়ে গেল যে ওর গলা দিয়ে কোনো শব্দই ফুটল না। সে দেবিকার চোখের দিকে তাকাল। সেই চোখে কোনো আবেগ ছিল না, কোনো লজ্জা বা কুণ্ঠা ছিল না। সেখানে ছিল কেবল এক ঝানু ব্যবসায়ীর বরফ শীতল লাভ ক্ষতির হিসেব। অর্জুনের ভেতরের পুরুষ মানুষটা হুট করে জেগে উঠল। তার আত্মসম্মানে মস্ত বড় একটা আঘাত লাগল। সে সোজা হয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, না, এটা কোনোদিনই হতে পারে না। আমি টাকার জন্য কারো হাতের পুতুল বা খেলনা হতে পারব না। দেবিকা ওর ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললেন, একটু ভেবেচিন্তে দেখো অর্জুন, তোমার কাছে এখনও সময় আছে। দেবিকা কথাটি শেষ করে আস্তাবল থেকে ঘোরার জন্য পা বাড়িয়েছেন মাত্র ঠিক তখনই অর্জুনের পকেটে থাকা পুরনো ভাঙাচড়া ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। স্ক্রিনে চেয়ে দেখল হাসপাতালের নম্বর ভেসে উঠেছে। বুকটা দুরু দুরু কাঁপতে কাঁপতে সে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে ডাক্তার বিশ্বনাথ রাবের গম্ভীর ও চিন্তিত গলা ভেসে এলো, অর্জুন বাবু, তোমার মায়ের অবস্থা হঠাৎ খুব সিরিয়াস হয়ে গেছে। ওনাকে আমরা এইমাত্র আইসিইউতে শিফট করেছি। যদি আজ রাতের মধ্যে অপারেশনের পুরো টাকা জমা দিয়ে ব্যবস্থা না করতে পারো তবে আমরা ওনাকে আর বাঁচাতে পারব না। ডাক্তারের ওই একটা কথা কানে যেতেই অর্জুনের পায়ের তলার মাটি যেন এক ঝটকায় সরে গেল। মাথার ওপরের আকাশটা ভেঙে পড়ল ওর ওপর। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে নামল, আর ফোনটা ধরে থাকা হাতটা থরথর করে কাঁপতে লাগল। দেবিকা অর্জুনের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ আর কাঁপতে থাকা শরীরটা দেখেই এক পলকে বুঝে গেলেন যে ওপাশে কি ঘটেছে। অর্জুন ফোনটা পকেটে রেখে খুব ধীর পায়ে দেবিকার দিকে ঘুরল। তার চোখে তখন চরম পরাজয়ের সেই তিক্ততা যা একজন নিরুপায় মানুষ ঠিক তখনই অনুভব করে যখন সে এমন একটা শর্তে মাথা নোয়াতে বাধ্য হয় যা তার নিজের বিবেক আর আত্মা কোনোভাবেই মেনে নিতে পারছে না। অর্জুন বেশ ভারী ও বুঝে আসা গলায় বলল, তোমার কাগজ বের করো। দেবিকার চোখে মুখে এক মস্ত বড় জয়ের উল্লাস খেলে গেল, তবে সেটাকে মুখে খুব একটা প্রকাশ না করে তিনি ওর নোটবুক আর দামি কলমটা অর্জুনের দিকে বাড়িয়ে দিলেন। অর্জুন সেই আইনি কাগজে সই করল। কলমটা চালানোর সময় ওর মনে হল টাকার বিনিময়ে সে যেন তার নিজের আত্মাকে কোনো এক অন্ধকার কুঠুরিতে চিরতরে বন্দী করে দিচ্ছে। ওর হাত দুটো কাঁপছিল, চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল নোনা জলে। কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মায়ের ফ্যাকাশে মুখটা মনে করে সে জোর করে নিজেকে সামলে নিল। দেবিকা সই করা কাগজটা নিজের দামি পার্সে চালান করে দিয়ে বললেন, আজ সন্ধ্যার মধ্যেই তোমার মায়ের হাসপাতালের সমস্ত টাকা পৌঁছে যাবে। আর শোনো, কাল সকাল থেকে তুমি আমার বাংলোয় এসে থাকবে। ওখানকার নিয়মকানুন কি হবে তা আমিই তোমাকে বুঝিয়ে দেব। পরদিন যখন অর্জুন দেবিকার ওই বিশাল রাজপ্রাসাদ সম বাংলোয় পা রাখল, ওর মনে হল সে যেন ভিন গ্রহের কোনো অন্য দুনিয়ায় চলে এসেছে। বাংলোটা এত বড় ছিল যে অর্জুনের ওই পুরনো ভাঙা কোঠরি ওটার একটা ঘরের ভেতরেই অন্তত 10 বার ঢোকে যাবে। দেওয়ালে দেওয়ালে ঝুলছিল চোখ ধাঁধানো সব নামি দামি পেইন্টিং। মেঝেতে বিছানো মার্বেল পাথরগুলো এত বেশি চকচকে ছিল যে অর্জুনের তলাক হয়ে যাওয়া পুরনো জুতো জোড়া বারবার পিছলে যাচ্ছিল। প্রতিটা ঘরে এসি থেকে শুরু করে দুনিয়ার সব বিলাসবহুল সুযোগ সুবিধা মজুদ ছিল। কিন্তু এই এত চাকচিক্য আর ঐশ্বর্যের মাঝেও অর্জুনের এক মুহূর্তের জন্য ওটাকে নিজের বাড়ির মতো মনে হল না। ওখানকার বাতাসটাই যেন বড্ড কৃত্রিম। দেবিকা তাকে বাংলোর এক্কেবারে পিছনের দিকের একটা সার্ভেন্ট কোয়ার্টার দেখিয়ে দিয়ে বললেন, তুমি এই ঘরটায় থাকবে। অর্জুন ঘরটার দিকে তাকাল।
ঘরটা ওর ওই পুরনো খুঁপড়ির চেয়ে আকারে একটু বড়ই ছিল, কিন্তু সেখানে সেই চেনা ওম আর উষ্ণতাটুকু ছিল না যা ওর ওই ভাঙাচোরা ঘরের ভাঙা জানলারও পাশেই লুকিয়ে থাকত। দেবিকা আরও যোগ করলেন, যখনই বাড়িতে কোনো গেস্ট বা অতিথি আসবে, তুমি আমার পাশাপাশি থাকবে। আমি যা বলতে বলবো ঠিক তাই বলবে। বাকি সময়টা এই ঘরের ভেতরেই কাটাবে, আর আমার থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবে। অর্জুন মাথা নিচু করে চুপচাপ সব শুনল। একটা পাল্টা প্রশ্ন মুখ ফুটে করল না। দেবিকার এই বাংলোয় ওর তথাকথিত বয়ফ্রেন্ড রণবীর মালহোত্রার প্রায়ই আনাগোনা ছিল। রণবীর দেখতে যেমন সুদর্শন, ওর হাবভাবেও তেমনি মস্ত বড় লোকের দেমাগ স্পষ্ট ছিল। কিন্তু ওর সেই চকচকে চেহারার আড়ালে এমন এক ধূর্ত আর শিয়াল মার্কা চালাকি লুকানো ছিল যা বাইরে থেকে সহজে টের পাওয়া যেত না। সে মনে মনে দেবিকার কোটি কোটি টাকার সম্পত্তিকে নিজের সম্পত্তি বলেই ধরে নিয়েছিল, আর দেবিকাকে এই বুদ্ধিটাও রণবীরই দিয়েছিল যে কোম্পানির আইনি সংকট কাটাতে বাজার থেকে কোনো এক হাবাতে গরিব লোককে কয়েক মাসের জন্য কিনে নাও। রণবীর প্রথম দিনই অর্জুনকে দেখে একজোড়া বরফ শীতল হিংসুটে চোখ দিয়ে তাকালে এবং দেবিকার কানের কাছে ফিসফিস করে বলল, উফ, এটার দিকে একটু তাকাও দেবিকা। আস্তাবলের ঘোড়ার লাদির গন্ধ তো এখনো এর গা থেকে যায়নি। দেবিকা ওর কথা শুনে আলতো করে হাসলেন, কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। শুধু রণবীরই নয়, দেবিকার ওই ধনী বন্ধুবান্ধবগুলো যখনই বাংলোর কোনো পার্টিতে আসত, অর্জুনকে দেখলে নিজেদের মধ্যে হাসাহাসি আর কানাকানি করত। কখনো কখনো তো ওর সামনে এসে সোজা এমন তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতো যেন সে কোনো বেতনহীন গোলাম। একবার একটা জমকালো পার্টিতে দেবিকার এক উগ্র বন্ধু অর্জুনের সামনে এসে দাঁড়িয়ে দেমাকের সাথে বলল, এই ভাই, আমার জ্যাকেটে এই দাগটা লেগেছে, একটু রোগড়ে সাফ করে দিত দেখি। অর্জুন এক পলকেই বুঝে গিয়েছিল যে ওরা তাকে বড়লোকের বাড়ির চাকর ছাড়া আর কিছুই ভাবছে না। সে কোনো কথা না বাড়িয়ে মুখ বুজে সেখান থেকে সরে গিয়েছিল, কিন্তু ওর বুকের ভেতরে যে অপমানের আগুনটা ধিকধিক করে জ্বলছিল তা এবার ধীরে ধীরে একটা মস্ত বড় আগ্নেয়গিরির রূপ নিতে শুরু করেছিল। এক রাতে যখন পুরো নিঝুম বাংলো গভীর ঘুমে কাদা, অর্জুন তখন একলা বাইরে বাগানের ঘাসের উপর বসেছিল। শিরশিরে ঠান্ডা হাওয়া বইছিল চারপাশ দিয়ে, আর কালো আকাশে লাখ লাখ তারা ছড়িয়েছিল। সে শূন্য চোখে ওপরের দিকে তাকালো আর তার মা শান্তি দেবীর কথা মনে করল। হ্যাঁ, মায়ের নাম শান্তি দেবী, যিনি এখন হাসপাতালের আইসিইউতে আছেন, আর যেখানে ওর বড় অপারেশনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। অর্জুন সেই নিস্তব্ধ রাতে নিজের কাছে নিজে এক কঠিন প্রতিজ্ঞা করল। সেই নরক যন্ত্রণা, এই অপমান মুখ বুজে সহ্য করবে, কিন্তু একদিন এমন একটা সময় আসবে যেদিন সেই জমিনে নিজের দুই পায়ে বুক চিতিয়ে দাঁড়াবে, আর দুনিয়ার কোনো বাপের বেটার সাধ্য হবে না তাকে ছোট দেখানোর। সে যখন আকাশের দিকে তাকিয়ে এসব ভাবছিল, ঠিক তখনই একটা উল্কা বা তারা খসে গেল। অর্জুনের মনে হল ওই জ্বলন্ত তারাটা যেন খসে পড়ার আগে তাকে ফিসফিস করে কোনো এক জয়ের বার্তা দিয়ে গেল। রণবীর সেদিনও রাত বাড়ার পরও বাংলোতেই ছিল, আর দেবিকার সাথে বৈঠকখানায় বসে নিচু গলায় কথা বলছিল। অর্জুন দরজার আড়াল থেকে উঁকি দিয়ে দেখল যে রণবীর কিছু আইনি কাগজ দেবিকাকে দেখাচ্ছে, আর দেবিকা খুব মনোযোগ দিয়ে ওর কথা শুনছেন। অর্জুন তখনও জানত না যে রণবীরের ওই ধূর্ত মগজে আসলে কি কুৎসিত চাল চলছে, কিন্তু ওই লোকটার চোখ দুটো অর্জুনের প্রথম দিন থেকেই এক্কেবারে পছন্দ হয়নি। ওই চোখের মণি দুটোর ভেতর এমন এক রাক্ষসের লোভ লুকিয়েছিল যা সবসময় অন্যের সবকিছু গ্রাস করার জন্য ওত পেতে থাকত। অর্জুনের জীবনের সেই দিনগুলো ছিল নরকের চেয়েও কঠিন। দিনে দেবিকার বাংলোয় একটা নিষ্প্রাণ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকা, রাতে একা নিজের ওই অন্ধকার খুপড়িতে বসে বসে ভাবা যে এই বন্দিদশা কবে শেষ হবে, আর সপ্তাহে মাত্র একবার চুপি চুপি হাসপাতালে গিয়ে মায়ের সাথে দেখা করা, মায়ের সামনে গিয়ে ওর শুকনো মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে রাখা, যাতে মা ওর কষ্ট দেখে একটুও চিন্তিত না হন। অর্জুন প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে ওর মানিব্যাগে রাখা বাবার একটা পুরনো ফ্যাকাশে ছবির দিকে তাকিয়ে থাকত। বাবা চলে গেছেন আজ অনেক বছর হল, কিন্তু ওই ছবির চোখের ভেতর যে তেজি জেদ আর লড়াই করার আগুন ছিল, সেটা অর্জুনকে প্রতিটা কষ্টের মুহূর্তে নতুন করে ঘুরে দাঁড়ানোর ধাক্কা দিত। এক সকালে দেবিকার বাংলোয় একটা বিশাল রাজকীয় পার্টির আয়োজন করা হয়েছিল, যেখানে শহরের নামি দামি সব রাঘব বোয়ালদের আমন্ত্রণ জানানো হয়েছিল। দেবিকা অর্জুনকে জোর করে এক ওয়েটারের সস্তা পোশাক পরিয়ে দিলেন,
এবং অতিথিদের ট্রে হাতে ড্রিঙ্কস বা মদ সার্ভ করার কাজ দিলেন। অর্জুন যখন ওই ওয়েটারের কাপড়টা গায়ে চড়াল, ওর মনে হল ওর জ্যান্ত আত্মায় কেউ যেন জ্বলন্ত চাবুক দিয়ে কোষে একটা আঘাত করল। কিন্তু সে মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করল না, নিজের কাজ করে যেতে লাগল। পার্টির মাঝখানে রণবীর জিনিস শুনে ইচ্ছে করে অর্জুনের দিকে এগিয়ে এলো এবং ওর হাত থেকে ট্রেটা কেড়ে নেওয়ার বাহানা করে অর্জুনের নিজের পায়ের ওপর ওর গ্লাসের দামি ওয়াইন ঢেলে দিল। পার্টির সমস্ত অতিথি হাঁ করে সেই দৃশ্য দেখল। রণবীর তখন চড়া গলায় চিৎকার করে বলল, দেখো সবাই, এটাকে দিয়ে একটা কাজও ঠিকমতো হয় না। আর এই কথাকে শেষ করার সাথে সাথেই সে সমস্ত মানুষের সামনে শটান অর্জুনের গালে কষে একটা থাপ্পড় মেরে দিল। মুহূর্তের মধ্যে পুরো জমকালো মজলিসে এক শ্মশানের স্তব্ধতা নেমে এলো। অর্জুনের 2 হাতের মুঠো এত জোরে শক্ত হয়ে কাঁপতে লাগল যে ওর হাতের তালুর চামড়া ভেদ করে নখের ক্ষতের দাগ পড়ে গেল। ওর ভেতরের পুরুষ মানুষটা দাউ দাউ করে জ্বলে উঠল, রক্ত টকবক করে ফুটতে লাগল। ভেতর থেকে একটা চিৎকার আসছিল যে এখনই উঠে ওই জানোয়ারটাকে ওর আসল জায়গাটা বুঝিয়ে দাও। কিন্তু অর্জুন শক্ত করে নিজের চোখ দুটো বন্ধ করল এবং আইসিইউতে শুয়ে থাকা মায়ের মুখটা চোখের সামনে দেখতে পেল। সে ওর ভেতরের সেই দাহ্য আগুন আর থাপ্পড়ের অপমানটা এক ঢোকে গিলে ফেলল। তারপর মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে সরে গেল। দেবিকা তখন কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। তিনি ওর নিজের চোখে এই পুরো তামাশাটা দেখলেন, কিন্তু একবারের জন্যেও সামনে এগিয়ে এলেন না। একবারের জন্যেও রণবীরকে বাধা দিলেন না বা থামালেন না। ওর পাথুরে মুখে কোনো অনুশোচনা বা ভাবান্তর ছিল না, যেন অর্জুন কোনো রক্তমাংসের মানুষই নয়, বরং একটা প্রাণহীন খেলনা বা সস্তা জিনিস, যাকে যখন ইচ্ছে লাথি মারো আর যখন ইচ্ছে ছুঁড়ে ফেলে দাও। সে রাতে বাগানের এক কোণে একা বসে অর্জুন দেবিকার সেই পাথুরের নীরবতার কথাটাই বারবার মগজে ঝালাই করছিল। সে ওর নিজের মনের ভেতর একটা কথাকে এক্কেবারে পাথরের লাইনের মতো পাকা করে নিল। একদিন এমন একটা সময় সে অবশ্যই আনবে যেদিন এই অহংকারী লোকগুলো তার সামনে অপরাধীর মতো জোর হাতে দাঁড়িয়ে থাকবে, আর ওদের মুখ ফুটে একটা শব্দও বের করার আওকাত থাকবে না। কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর দেবিকার সেই মস্ত বড় আইনি ফাঁসি আর ঝুট ঝামেলাগুলো মিটে গেল। আদালত থেকে তিনি এক্কেবারে ধোয়া তুলসী পাতা হয়ে ক্লিন চিট পেয়ে গেলেন। আর আইনি জট খোলার সাথে সাথেই অর্জুনের মতো একটা সস্তা ঘুটির আর কোনো প্রয়োজন রইল না ওর কাছে। একদিন সকালে দেবিকা অর্জুনকে ওর রাজকীয় খাস অফিসে ডেকে পাঠালেন। অর্জুন সামনে গিয়ে দাঁড়াতেই তিনি ওর দিকে না তাকিয়েই টেবিলের উপর কড়কড়ে নোটের কয়েকটা বান্ডিল ছুঁড়ে দিলেন। এক নিস্পৃহ গলায় বললেন, তোমার চুক্তি শেষ। আজই এই মুহূর্তের মধ্যে আমার বাংলো আর সীমানা ছেড়ে বেরিয়ে যাও। অর্জুন টেবিলের উপর ছিটকে পড়া নোটগুলোর দিকে একবার ঠান্ডা নজরে তাকাল, তারপর সোজা চোখ রাখল দেবিকার চোখের মণিতে। দেবিকার সেই অহংকারী চোখে এক ফোঁটা লজ্জা বা অনুশোচনার লেশমাত্র ছিল না, যেন একটা ব্যবহার করা টিস্যু পেপার ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। অর্জুন টেবিল থেকে একটা টাকাও হাত দিয়ে ছুল না। ও সব নোংরা টাকার দিকে পিঠ ফিরিয়ে নিজের ছেঁড়া কাপড়ের পুরনো পুটলিটা কাঁধে তুলে নিল। তারপর ধীর পায়ে বাংলোর মস্ত বড় সদর দরজাটা পার হয়ে এলো। বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে কেবল 1 সেকেন্ডের জন্য ঘাড় ঘুরিয়ে দেবিকার দিকে তাকাল। ওর সেই চাউনিতে কোনো জাতক্রোধ ছিল না, কোনো আক্রোশ ছিল না, এমনকি এক ফোঁটা কান্নার দুর্বলতাও ছিল না। ওর চোখে ছিল এক ভয়ঙ্কর নীরব চ্যালেঞ্জ, যা কোনো আওয়াজ না করেই যেন চিৎকার করে বলছিল, দেবিকা মেহরোত্রা, সময়ের চাকা কিন্তু গোল, ওটা ঘোরে, আর একদিন তুমি নিজেই এই চোখের দিকে তাকানোর জন্য চাতক পাখির মতো ছটফট করবে। দেবিকা ওর সেই ধারালো নজরটা দেখলেন ঠিকই, কিন্তু ওর ভেতরের সেই গূঢ় অর্থটা মাথা মোটা বড়লোকি অহংকারের জন্য এক ফোঁটাও বুঝতে পারলেন না। অর্জুন আবার এসে দাঁড়ালো ঠিক সেই ধুলোমাটি রাস্তার উপর, যেখান থেকে একদিন ওরই লাঞ্ছনার সফর শুরু হয়েছিল। মাথার উপর তখন মেঘ থমথম করছে, আর বাতাসে ভেসে আসছে সোদা মাটির সাথে বৃষ্টির চেনা গন্ধ। ওর কাঁধে সেই পুরনো তালিমারা পুটলি, পকেটে মায়ের অপারেশনের পর বেঁচে যাওয়া যৎসামান্য কিছু খুচরো টাকা, আর বুকের ভেতর জমে থাকা এমন এক পাহাড় প্রমাণ যন্ত্রণা, যা তাকে আজ গলিয়ে দেওয়ার বদলে লোহা পিটিয়ে আরও বেশি ইস্পাত কঠিন করে তুলছিল। সে কোনো গন্তব্য ছাড়াই সামনের দিকে হাঁটতে লাগল। এমন সময় আকাশের বুক চিরে বৃষ্টির প্রথম ফোঁটাটা এসে পড়ল ওর কপালে।
অর্জুন মুখটা ওপরের দিকে তুলে চোখ দুটো বুঝল। ঝমঝমিয়ে নামা বৃষ্টির পানিতে এক্কেবারে ভিজে কাদা হতে হতে সে পথ চলতে লাগল। ঠিক সেই মুহূর্তে ওর মনে হল এই আকাশ ভাঙা বৃষ্টি বুঝি ওর জীবনের সমস্ত পুরনো গ্লানি, অপমান আর বিষাক্ত অতীতকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে, যাতে সে এক্কেবারে নতুন করে একটা যুদ্ধ শুরু করতে পারে। হাঁটতে হাঁটতে সে শহরের এক কোনায় থাকা সেই জরাজীর্ণ পুরনো রেসকোর্সের মাঠটার কাছে এসে পৌঁছল। কোনো এক কালে নাকি এই মাঠে ঘোড়দৌড়ের মস্ত বড় ধুমধাম ছিল, রাজা বাদশাহেদের আনাগোনা ছিল। অথচ এখন সেই মাঠ খাঁ খাঁ করছে, চারপাশটা এক শ্মশানের নীরবতায় মুড়ে আছে। অর্জুন থমকে দাঁড়িয়ে সেই বিস্তীর্ণ মাঠটার দিকে একদৃষ্টে চেয়ে রইল। ওর মরা চোখে হঠাৎ করেই আবার সেই পুরনো চকমকি আলোটা ঠিকরে বেরোল, যা তেজি ঘোড়াদের ঝড়ের গতিতে দৌড়াতে দেখলে ওর 23 বছরের রক্তে খেলা করত। সেই যখন ওই খোলা ধুলোমাটির মাঠটার দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই ওর নজর পড়ল এক বৃদ্ধ লোকের ওপর। মাঠের এক কোণে দাঁড়িয়ে সেই বুড়ো মানুষটা এক মনে অর্জুনের প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছেন। লোকটার মাথার চুলগুলো শনের নুড়ির মতো ধবধবে সাদা, চামড়া জুড়ে বয়সের মস্ত বড় ভাঁজ, আর ভর দেওয়ার জন্যে হাতে ধরা একটা পুরনো কাঠের লাঠি। কিন্তু ওর অবয়ব বুড়ো হলে কি হবে, ওর চোখ দুটো ছিল এক্কেবারে তরতাজা যুবকদের মতো ধারালো, এমন তীক্ষ্ণ আর জহুরির মতো পরখী সেই চোখ, যেন পুরো দুনিয়ার ভালোমন্দ খুব কাছ থেকে চিবিয়ে খেয়েছেন তিনি। আর এখন ওর চোখের এক পলকেই যে কোনো মানুষের ভেতরের আসল জাত বা ক্যালিবার এক নজরে ধরে ফেলা ওর কাছে জলভাত। এই বৃদ্ধ আর কেউ নন, ইনি ছিলেন জগদীশ বর্মা, কোনো এক সোনালী জামানায় যিনি এই গোটা উপমহাদেশের সবচেয়ে মহান দিকপাল রেস মাস্টার ছিলেন, যার একটা ইশারায় আর নামে দুনিয়ার বড় বড় নামিদামি রেস কোর্সগুলো থরথর করে কাঁপত আর গুঞ্জরিত হতো। কিন্তু আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সিংহ পুরুষই সময়ের অতল গহ্বরে হারিয়ে গিয়ে একেবারে নামহীন গুমনাম এক যাযাবরের মতো বেঁচে আছেন। জগদীশ বর্মার তীক্ষ্ণ নজরজোড়া অর্জুনের ওপর একেবারে আঠার মতো আটকে ছিল। ওর মুখের রেখায় রেখায় তখন এমন এক তৃপ্তির ভাব ফুটে উঠল, যেন বছরের পর বছর ধরে চাতক পাখির মতো যে হীরের টুকরোটার সন্ধান করছিলেন তিনি, আজ এতদিনে চোখের সামনে তার খোঁজ পেয়েছেন। জগদীশ বর্মা হাতের লাঠিটায় ভর দিয়ে কাঁপা অথচ ভারী গলায় হাঁক পাড়লেন, একটু থামো তো বাবা। অর্জুন মাঝপথেই পা থামিয়ে ঘাড় ঘুরিয়ে সেই রহস্যময় বৃদ্ধের দিকে তাকাল। জগদীশ বর্মা ওর মরা চোখের ভেতর লুকিয়ে থাকা বারুদের দিকে সোজা তাকিয়ে বললেন, এই সুদীর্ঘ জীবনে আমি হাজার হাজার মানুষের চোখ দেখেছি রে বাবা, কিন্তু আজ তোমার ওই চোখের মণি দুটোই যে ক্ষোভ আর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে দেখলাম, তা আমি আমার পুরো জন্মে খুব কম লোকের ভেতরেই পেয়েছি। এই নিয়তি তোমাকে বারবার আছাড় মেরে মাটিতে পুঁতে ফেলতে চাইছে, আর তুমি প্রতিবার ফিনিক্স পাখির মতো ধুলো ঝেড়ে উঠে দাঁড়াচ্ছ। এই জেদটাই তোমাকে দুনিয়ার বাকি 5টা চুনোপুচির চেয়ে এক্কেবারে আলাদা করে রেখেছে। অর্জুন চরম বিস্ময় নিয়ে সেই অচেনা বৃদ্ধের দিকে চেয়ে রইল। ততক্ষণে আসমান চিরে শ্রাবণের বৃষ্টি আরও জাঁকিয়ে নেমেছে। দুজনেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে এক্কেবারে ভিজে সপসপে হচ্ছিলেন। জগদীশ বর্মা অর্জুনের দিকে ওর ওই শিরা উপশিরা বের হওয়ার রোগা হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, আমার সাথে এসো বাবা, আজ আমি তোমাকে এমন এক রাজত্ব দেখাব যা তুমি এতকাল শুধু মনের গহীন কোণেই স্বপ্ন হিসেবে লালন করে এসেছ। অর্জুন এক মুহূর্তের জন্য বৃষ্টির জলের মাঝে থমকে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই ওর মনে হল এই দুনিয়ায় ওর আজ আর নতুন করে হারানোর মতো কিছুই অবশিষ্ট নেই। সে কোনো দ্বিধা না রেখে শটান সেই বৃদ্ধ সিংহপুরুষের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল, আর ওই একটা স্পর্শেই ওর জীবনের এক নতুন মহাকাব্যের প্রথম পাতাটা উল্টানো হয়ে গেল। আকাশ ভাঙা বৃষ্টি ওদের দুজনের মাথার ওপর অবিরাম ঝরে পড়তে লাগল, আর অর্জুনের মনে হল এতদিনও যা বেঁচেছিল তা কেবল এক দুঃস্বপ্ন মাত্র। ওর জীবনের আসল জ্যালজান্ত অধ্যায়টা তো এক্কেবারে এই মুহূর্ত থেকে শুরু হতে চলেছে। সে রাতে জগদীশ বর্মা অর্জুনকে বাংলোর এক কোনায় একটা ছোট ঘরে থাকার জায়গা দিলেন। ঘরটা বড্ড সাদাসিধে হলেও এক্কেবারে ঝকঝকে তকতকে ছিল। অর্জুন যখন সেই কাঠের বিছানায় গা এলিয়ে দিল, শূন্য চোখে সিলিংটার দিকে তাকিয়ে ওর মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। এই রহস্যময় বৃদ্ধ আসলে কেন তাকে এতদূর ডেকে নিয়ে এলেন? ওনার এই অযাচিত উপকারের পেছনে আসল সত্যিটা কি? কিন্তু গত কয়েক মাসের হাড়ভাঙা খাটুনি আর অপমানের ধকল ওর শরীরে এমনভাবে চেপে বসেছিল
যে ওর মগজ আর বেশি চিন্তা করার সায় দিল না। চোখের পাতা দুটো সীসার মতো ভারী হয়ে এলো এবং কিছুক্ষণের মধ্যেই সে এক্কেবারে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু ওর কপালে যে সুখের ঘুম বেশি দিন টিকবার নয় তা সে কয়েক ঘন্টার মধ্যেই টের পেয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক ৩টে। পুরো দুনিয়া যখন গভীর ঘুমে কাদা, তখনই ওর ঘরের দরজায় মরমর করে একটা কড়া নাড়ার শব্দ হল। অর্জুন ধরফরিয়ে বিছানা ছেড়ে উঠে চোখ ডলতে ডলতে দরজাটা খুলতেই দেখল সামনে লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন স্বয়ং গুরুজি। ওর পাথুরে ফ্যাকাশে মুখে ভোরের এতটুকু তাড়া বা ঘুমের রেশমাত্র নেই। জগদীশ বর্মা একেবারে স্বাভাবিক নিস্পৃহ গলায় হুকুম করলেন, উঠে পড়ো বাবা, দিন শুরু হয়ে গেছে। অর্জুন জানালার ওপাশে চোখ মেলে চরম বিস্ময় নিয়ে তাকাল। চারপাশটা তখনও ঘন ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। নিশাচর পাখিরাও ডাক ছাড়েনি। সে অবাক হয়ে বলল, গুরুজি, এখন তো মাঝরাত, চারিদিক একেবারে অন্ধকার। জগদীশ বর্মা হাতের কাঠের লাঠিটা খটাস করে মাটির বুকে ঠেকিয়ে গম্ভীর গলায় বললেন, না বাবা, ওটা তোমার ওই পুরনো জীবনের মাঝরাত ছিল। আমার এই রাজত্বে দিন-রাত ৩টে থেকেই শুরু হয়। জলদি তৈরি হয়ে বাইরে এসো। সেই প্রথম দিন, প্রথম প্রহরেই অর্জুন হাড়ে হাড়ে বুঝে গেল এই বুড়ো সিংহের ডেরায় কাটানো দিনগুলো কোনো রূপকথার গল্প নয়, এ এক চরম অগ্নি পরীক্ষার পথ। জগদীশ বর্মার শেখানোর ধরনটা ছিল দুনিয়ার বাকি ৫টা রেস মাস্টারের চেয়ে একেবারে আলাদা, বড্ড রুক্ষ আর আদিম। তিনি শুধু অর্জুনকে ঘোড়ার পিঠে চড়া শেখাছিলেন না, তিনি আসলে একটা ভাঙাচোরা দিনমজুর ছেলেকে পিটিয়ে এক খাঁটি ইস্পাতের মানুষ গড়ে তোলার কারিগর ছিলেন। ট্রেনিংয়ের প্রথম দিনেই জগদীশ বর্মা অর্জুনের সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত হুকুম ছাড়লেন, আজ তোমার প্রথম কাজ খালি পায়ে এই দিগন্ত বিস্তৃত মাঠটার পুরো 10টা চক্কর লাগাবে। অর্জুন মনে মনে ভাবল, এ আর এমন কি কঠিন কাজ? মখমলের মতো সবুজ ঘাসের ওপর দিয়ে 10টা চক্কর কাটা তো ওর কাছে জলভাত। কিন্তু সে যখনই মাঠের বুকে প্রথম দৌড়টা শুরু করল, ওর পায়ের তলার চামড়া যেন চড়াত করে জানান দিল, বাইরে থেকে যে ঘাসকে মখমল মনে হচ্ছিল, ওটার নিচে লুকিয়ে আছে ধারালো নুড়ি, পাথর আর জংলি কাঁটা। প্রতিটা পদক্ষেপে ওগুলো ওর পায়ের তলা ফুঁড়ে মাংসের ভেতরে ঢুকে যাচ্ছিল। পঞ্চম চক্কর দিতে না দিতেই ওর দুটো পা কেটে কুটি কুটি হয়ে গেল। পায়ের তলা থেকে তাজা লাল রক্ত ছিটকে পড়তে লাগল সবুজ ঘাসের বুকে। যন্ত্রণায় ওর সারা শরীর কুঁকড়ে যাচ্ছিল। কিন্তু জগদীশ বর্মা একটুও দমে না গিয়ে দূরে একটা পাথরের ওপর মূর্তির মতো বসে শান্ত চোখে সেই তামাশা দেখতে লাগলেন। ওর মুখ থেকে একবারের জন্য থামো শব্দটা বেরোল না। ওর চোখে কোনো দয়া মায়ার বালাই ছিল না। দম বন্ধ করা খাটুনি আর অমানসিক কষ্ট চেপে যখন অর্জুন ওর 10 নম্বর চক্করটা শেষ করে গুরুজির সামনে এসে ধপাস করে আছাড় খেয়ে পড়ল, ওর ফুসফুস দুটো তখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। ছাল উঠে যাওয়া পায়ের তলা দুটো মনে হচ্ছিল জ্যান্ত আগুনের কয়লার ওপর রাখা আছে। জগদীশ বর্মা নিচু হয়ে ওর রক্তে ভেজা রক্তাক্ত পা দুটোর দিকে একদৃষ্টে তাকালেন। তারপর শান্ত গলায় বললেন, কখনো কোনো তেজি রেসের ঘোড়ার খুর বা পা ভালো করে লক্ষ্য করেছ বাবা? ওগুলো এত বেশি নিরেট আর শক্ত হয় যে মাইলের পর মাইল ঝড়ের গতিতে দৌড়ানোর পরেও ওদের ক্লান্তি ছুঁতে পারে না। যেদিন তোমার এই রক্ত মাংসের পা দুটো ওই তেজি ঘোড়ার খুর পায়ের মতো পাথরের চেয়েও মজবুত হয়ে যাবে, ঠিক সেদিন থেকে তুমি সত্যি সত্যি একটা তেজি ঘোড়ার মনের ভাষা বুঝতে পারবে। তার আগে নয়। অর্জুন ওর চাবুক খাওয়ার রক্তাক্ত পায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপল। তারপর মাথা নিচু করে গুরুজির প্রতিটা কথা নিজের কলিজার ভেতর গেঁথে নিল। সে মনে মনে কসম খেল, ধনপত সিংয়ের চাবুক আর দেবিকার লাথি যে সহ্য করেছে, সেই বুনো কাঁটার কাছে কিছুতেই হার মানবে না। সে থামবে না যতক্ষণ না ওর পা পাথরের মতো শক্ত হচ্ছে। পরের কয়েকটা সপ্তাহ অর্জুনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেল তা ওর 23 বছরের জীবনে আগে কখনো আসেনি। ঘড়ির কাঁটায় কাঁটায় রাত 3টে বাজতেই বিছানা ছেড়ে উঠে পড়া, কনকনে অন্ধকারে সেই পাথুরে আর জংলি কাঁটা ভরা মাঠে খালি পায়ে অমানসিক দৌড় লাগানো, তারপর কুয়ো থেকে তোলা হাড় কাঁপানো বরফ ঠান্ডা পানিতে স্নান করা, এই ছিল ওর নিত্যদিনের রুটিন। এরপর যৎসামান্য কিছু হালকা খাবার পেটে চালান করেই ওর ডাক পড়ত সোজা আস্তামলে। জগদীশ বর্মা কিন্তু প্রথম দিন থেকেই অর্জুনকে কোনো ঘোড়ার পিঠে চড়িয়ে রাজা উজির মারতে দেননি। তিনি প্রথমে অর্জুনকে শেখালেন কিভাবে ঘোড়াদের সাথে মিশে যেতে হয়, কিভাবে ওদের ঘরের একজন হয়ে উঠতে হয়, ওদের পাশে উবু হয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, ওদের চোখের মনির ভেতর এক দৃষ্টে তাকিয়ে থাকা।
ওদের বুকের ধুপ্পুকুনি আর গরম শ্বাসের লয়টা অনুধাবন করা এবং ওদের ভেতরের সুপ্ত ভয়টাকে নিজের মন দিয়ে অনুভব করা। জগদীশ বর্মা সবসময় ওর গুরুগম্ভীর গলায় বলতেন, আসল ঘোড়সওয়ার সে নয় বাবা, যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চাবুকের জোরে তাকে নিজের হুকুমে নাচায়। খাঁটি সওয়ার তো সে, যে অবলা পশুটার পরম বন্ধু হয়ে উঠতে পারে, যাতে সেই জানোয়ারটা নিজে থেকে তার পিঠে সওয়ারকে বসিয়ে ঝড়ের গতিতে সামনের দিকে ছুটে যেতে চায়। ঠিক সেই দিনগুলোতেই আস্তাবলে এক নতুন অতিথির আগমন ঘটল, এক মস্ত বড় মিশমিশে কালো ঘোড়া। ঘোড়াটাকে অন্য কোনো এক বড়লোকের আস্তাবল থেকে কিনে আনা হয়েছিল, যেখানে ওটার ওপর অমানুষিক অত্যাচার আর নোংরা ব্যবহার করা হতো। সেই যন্ত্রণার চোটে পশুটা এত বেশি অবাধ্য আর হিংস্র হয়ে উঠেছিল যে আস্তাবলের কোনো ঝানু কর্মচারীরও সাধ্য ছিল না ওটার ত্রিসীমানায় ঘেঁষার। ওর চোখ দুটো সবসময় টকটকে লাল জলার মতো জ্বলত, নাকের ছিদ্র দুটো রাগে ফুলে ফেপে থাকত, আর কেউ ওর দিকে এক কদম এগোলেই সে ওর পেছনের খুর দুটো মাটির বুকে এত জোরে আছড়াত যে মনে হতো আস্তাবলের মেঝেটা এখনই ভূমিকম্পে কেঁপে উঠবে। জগদীশ বর্মা সেই খ্যাপা কাল নাগিনী ঘোড়াটার দিকে একবার তাকালেন, তারপর অর্জুনের দিকে ঘুরে শান্ত কিন্তু ধারালো গলায় বললেন, এই না অর্জুন, তোমার আসল অগ্নি পরীক্ষা এবার শুরু। অর্জুন বুক দুরু দুরু কাঁপুনি নিয়ে ধীর পায়ে সেই রাগী কালো ঘোড়াটার দিকে এগিয়ে গেল। ওর মনের ভেতর ভয়ের একটা হিমশীতল স্রোত বয়ে যাচ্ছিল সত্যি, কিন্তু সে দাঁতে দাঁত চেপে সেই ভয়টাকে এক ঝটকায় মনের গহীনে চেপে রাখল। সে সোজা গিয়ে দাঁড়ালো সেই হিংস্র পশুর চোখের সামনে এবং ওর টকটকে লাল মনির দিকে এক দৃষ্টে তাকালো। আর তাকানো মাত্রই ওর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। অর্জুন সেই হবলা পশুর চোখের ভেতর ঠিক সেই চেনা হাহাকার আর বুক ফাটা যন্ত্রণাটা দেখতে পেল যা ওর নিজের চোখের আয়নাতেও লেপটেছিল। এমন এক দাহী কষ্ট যা প্রতিনিয়ত বড়লোকের দেওয়া চরম অপমান থেকে জন্মায়, যা নিরুপায় হয়ে গোলামি করার বাধ্যতা থেকে জন্মায়। অর্জুন আর এক মুহূর্ত দেরি করল না। সে বিন্দুমাত্র ভয় না পেয়ে ওর রোগা হাতটা আলতো করে সামনের দিকে বাড়িয়ে দিল এবং ওর গলা থেকে অদ্ভুত এক চেনা আওয়াজ বের করল, এমন এক সুর যা সে জীবনে আগে কখনো নিজের মুখে উচ্চারণ করেনি। এক অপার্থিব মায়াবী গুনগুনানি, যা কেবল হৃদয়ের এক্কেবারে গভীরতম তলদেশ থেকে উঠে আসে এবং যার ভাষা এই দুনিয়ায় কেবল তারাই বুঝতে পারে যাদের মন এক্কেবারে কাঁচের মতো পরিষ্কার। সেই অলৌকিক সুর কানে যাওয়া মাত্রই খ্যাপা কালো ঘোড়াটা এক মুহূর্তের জন্য থমকে গেল। মাটির বুকে আছড়ে থাকা ওর সেই যমদূত মার্কা খুর দুটো বাতাসে স্থির হয়ে গেল। সে ওর বড় বড় চোখ দুটো দিয়ে অর্জুনের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। ওর ভেতরের সমস্ত রাগ যেন এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। তারপর সে বড্ড বাধ্য ছেলের মতো ধীর পায়ে এগিয়ে এসে ওর মস্ত বড় মুখটা অর্জুনের বাড়িয়ে দেওয়া হাতের তালুর ওপর ঘষতে লাগল। দূর থেকে এই অভাবনীয় দৃশ্যটা দেখে বৃদ্ধ জগদীশ বর্মার সেই মরা কুটোরে ঢুকে যাওয়া চোখ দুটো নোনা জলে ভিজে একাকার হয়ে গেল। তিনি ওর দীর্ঘ কয়েক দশকের রেস জীবনে হাজার হাজার ঝানু সওয়ারকে ঘোড়া বশ করতে দেখেছেন, কিন্তু আজ চোখের সামনে যা ঘটল তা ওর পুরো জন্মে মাত্র দু একবারই দেখার সৌভাগ্য হয়েছিল ওর। এটা কোনো যান্ত্রিক ট্রেনিং বা জোর খাটানো ছিল না, এ ছিল এক অপার্থিব আত্মিক মেলবন্ধন, যা এই নিঃশুদ্র দুনিয়ার চাবুক খাওয়া দুটো একলা ভাঙা হৃদয়ের মধ্যে নিঃশব্দে তৈরি হয়েছিল। অর্জুন পরম মমতায় সেই কালো ঘোড়াটার পিঠে হাত বুলিয়ে ওর একটা রাজকীয় নাম রাখল, দাবানল। কারণ অর্জুন খুব ভালোই জানত এই ঘোড়াটার বুকের ভেতর যে অপমানের আগুন ধিক ধিক করে জ্বলছে, তা যদি একবার মাঠের বুকে দাউ দাউ করে জ্বলে ওঠে, তবে ওটা এক নিমিষেই শত্রুর যে কোনো অহংকারের মস্ত বড় জঙ্গলকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার ক্ষমতা রাখে। কয়েক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর সেই বিশেষ দিনটি যখন ঘনিয়ে এলো, যেদিন জগদীশ বর্মা অর্জুনকে প্রথমবার দাবানলের পিঠে বসার অনুমতি দিলেন, আস্তাবলের সেই মুহূর্তটা যেন কোনো রাজকীয় উৎসবের চেয়ে কম ছিল না। অর্জুন যখন ওর পিঠে সমার হল, দাবানল প্রথমটাই মস্ত বড় ঘাড়টা একটু ঝাঁকিয়ে নিল, তারপর কয়েক পলক ও স্থির হয়ে ওর পিঠের ওপর অর্জুনের শরীরের ওম আর চেনা স্পর্শটা অনুভব করল। পরক্ষণেই কোনো অবাধ্যতা না দেখিয়ে বড্ড চেনা বন্ধুর মতো সে ধীর শান্ত পায়ে সামনের দিকে পা বাড়াল। অর্জুনের সে মুহূর্তে মনে হল সে যেন কোনো মাটির ওপর নেই, ভেসে চলেছে এক মুক্ত ডানাহীন হাওয়ার ওপর। ওর বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর ধরে জমানো সমস্ত লাঞ্ছনা, অপমান
আর হাড় ভাঙা কষ্টের বোঝা এক নিমেষেই পিঠের পেছনে ঝরে পড়ে গেল। দূর থেকে এই অভূতপূর্ব দৃশ্যটার দিকে তাকিয়ে বৃদ্ধ রেস মাস্টারের ঠোঁটের কোণে একচিলতে তৃপ্তির গভীর হাসি ফুটে উঠল। উধার অর্থাৎ ওপাশে মূল শহরে দেবিকা মেহরোত্রার বিলাসের জীবনে ধীরে ধীরে এক প্রলয়ঙ্করী তুফান ঘনিয়ে আসছিল। ওর কোম্পানি মেহরোত্রা ইন্ডাস্ট্রিজকে সাময়িকভাবে একটা মস্তবড় আইনি ফাঁসি আর ঝুটঝামেলা থেকে তো রেহাই বা রাহাত দেওয়া গিয়েছিল, কিন্তু আইনি জট কাটতে না কাটতেই ওর সামনে এক নতুন যমদূত এসে হাজির হল। কোম্পানির কয়েকজন বড় বড় কর্পোরেট বিনিয়োগকারী হুট করেই বাজার থেকে ওর ওপর থেকে ভরসা তুলে নিয়ে নিজেদের কোটি কোটি টাকা ফেরত নেওয়া শুরু করে দিয়েছিল। কারণ পুরো বিজনেস মার্কেটে দাবানলের মতো এই গুজব ছড়িয়ে পড়েছিল যে মেহরোত্রা ইন্ডাস্ট্রিজের ভেতরের অর্থনৈতিক ভিত্তি নাকি এক্কেবারে তাসের ঘরের মতো নড়বড়ে আর দুর্বল। দেবিকা কিছুতেই নিজের ক্ষুরধার বুদ্ধি দিয়ে হিসেব মেলাতে পারছিলেন না যে এই গোপন নথিপত্র ফাঁসের নোংরা গুজবগুলো আসলে কোথা থেকে ছড়াচ্ছে আর পর্দার আড়ালে বসে কে ওর শেকড় কাটার খেলা খেলছে। ওর রাতের ঘুম হারাম হয়ে গেছিল। চরম অস্থিরতা নিয়ে তিনি ওর তথাকথিত প্রেমিক রণবীরের কাছে বারবার পরামর্শ চাইছিলেন। আর ধূর্ত রণবীরও প্রতিবার ওর কাঁধে হাত রেখে মায়াবী মিষ্টি গলায় আশ্বস্ত করে বলত, আরে দেবু, তুমি শুধু শুধু ঘাবড়াচ্ছ, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু দেবিকার মনের গহীন কোণে এমন এক অদ্ভুত কুডাক আর অস্থিরতা জমাট বেঁধেছিল যা ওর চোখের পাতা এক করতে দিচ্ছিল না। আসলে রণবীর মালহোত্রার আসল কালনাগিনীর রূপটা দেবিকার সামনে এখনো খোলস ছেড়ে বেরিয়ে আসেনি। সে বাইরে থেকে যতটাই মখমলের মতো চিকন, চকচকে আর মিষ্টিভাষী ছিল, ভেতর থেকে ছিল ততটাই নীল বিষে ভরা এক জ্যান্ত কিউটে। সে মাসের পর মাস ধরে দেবিকার অলক্ষ্যে এমন এক নিখুঁত ধ্বংসলীলার ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা সাজাচ্ছিল যার বিন্দুমাত্র আন্দাজও দেবিকার ওই অহংকারী মগজে ছিল না। রণবীর খুব ভালো করেই জানত যে মেহরোত্রা ইন্ডাস্ট্রিজের আসল দুর্বলতা বা আইনি ফাঁক ফোকরগুলো ঠিক কোথায় লুকিয়ে আছে, আর সে ঠিক সেই মোক্ষম জায়গাতেই চরম আঘাত হানার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। ওর নিজের কেনা কিছু বিশ্বস্ত চর আর বিশেষ লোক দেবিকার কোম্পানির মস্ত বড় বড় পদে উই পোকার মতো বসে ভেতর থেকে পুরো সাম্রাজ্যটাকে একেবারে ফাঁপা আর খোলস বানিয়ে দিচ্ছিল। আর ওপরে রণবীর দেবিকার পিঠে সান্ত্বনার হাত রেখে ওর বিশ্বাস কিনে নিচ্ছিল। এদিকে জগদীশ বর্মার সেই নিভৃত ফার্ম হাউসে চলত অর্জুনের এক কঠোর অমানসিক তপস্যা। একের পর এক মাস কেটে যেতে লাগল, আর তার সাথে সাথে অর্জুনের শরীরের অবয়বও আমূল বদলে যেতে শুরু করল। সেই এককালের কুঁজো হয়ে থাকার রোগা পটকা আর দুর্বল দেখতে আস্তাবলের চাকর ছেলেটা ধীরে ধীরে এমন এক গ্রিক দেবতার মতো পৌরুষদীপ্ত মানুষে রূপান্তরিত হচ্ছিল, যার কাঁধ দুটো ছিল চওড়া কপাটের মতো, যার পিঠের শিরদাঁড়া ছিল একেবারে সোজা তীরের মতো, আর যার চোখের মনির ভেতর জলজল করত এমন এক ইস্পাত কঠিন স্থিরতা যা যে কোনো দুর্বল হৃদয়ের মানুষকে এক নজরেই কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। ওর পায়ের তলাগুলো এখন সেই ধারালো কাকর আর পাথুরে মাঠের উপর দিয়ে ঝড়ের গতিতে দৌড়ালেও একবারের জন্য টলত না বা রক্ত ঝরত না। ওর হাতের কবজির পকড় বা মুষ্টি এত বেশি নিরেট আর মজবুত হয়ে উঠেছিল যে সে যখনই দাবানলের চামড়ার লাগামটা শক্ত করে ধরত, সেই তেজি কালো ঘোড়াটা নিজে থেকেই টের পেয়ে যেত। কিছুক্ষণের মধ্যেই পুরো মাঠ চিরে এক গগনবিদারী চিল চিৎকার আর সরে বদলে গেল। দেবিকা মেহরোত্রা ওর আরামদায়ক ভিআইপি সোফা ছেড়ে এক ঝটকায় নিজের শরীরটা সামনের রেলিংয়ের দিকে ঝুঁকিয়ে দিলেন। ওর চোখের মণি দুটো তখন একেবারে পলকহীন হয়ে আটকে ছিল সেই মিশমিশে কালো কুচকুচে ঘোড়াটার ওপর, যা এখন সমস্ত বড় লোকদের দামি দামি ঘোড়াকে ধুলোয় মিশিয়ে একছত্রভাবে সবার সামনে রাজত্ব করছিল। রণবীর যখন ঘাড় ঘুরিয়ে দেখল যে সে এক নিমেষেই ১ নম্বরের সিংহাসন থেকে ছিটকে গিয়ে পেছনে পড়ে গেছে, ওর শিরায় শিরায় বড়লোকি নোংরা রক্ত টকবক করে ফুটতে লাগল। সে একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ওর নিজের দামি ঘোড়াটাকে বেহিসাবি নিষ্ঠুরভাবে চাবুক আর এড়ি মেরে সামনে আনার আপ্রাণ চেষ্টা করতে লাগল। ওর চাবুকের চোটে ঘোড়াটা জোরে ছুটল ঠিকই, কিন্তু অর্জুন আর দাবানলের সেই ঐশ্বরিক গতির সমকক্ষ হওয়া ওটার বাপেরও সাধ্য ছিল না। ঠিক তখনই রেসের একেবারে শেষ ল্যাপে এসে সেই মারাত্মক অঘটনটা ঘটল, যেটার আশঙ্কাজনক ভয় অর্জুনের মনের গহীনে প্রথম থেকেই লুকিয়েছিল। সে ওর বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ দিয়ে দূর ট্র্যাকে দেখতে পেল সামনের এক অন্ধকার মোড়ের মাটির উপর কি যেন একটা জিনিস রোদের আলোয় ঝকমক করে চকচক করছে। সে যত বেশি ওটার কাছাকাছি আসছিল,
ওর বুকের ভেতরটা তত বেশি ছ্যাত করে উঠল। সে দেখল ট্রেকিংয়ের সেই খাস মাটির উপর কেউ জেনে শুনে অত্যন্ত নিখুঁত পরিকল্পনায় ধারালো লোহার পেরেক আর ভাঙা কাঁচের টুকরো বিছিয়ে রেখেছে। হ্যাঁ, এটা ছিল ঠিক সেই কাপুরুষোচিত নোংরা কাজ যা রেসের কয়েকদিন আগে ওর ফার্ম হাউসের আস্তাবলে হানা দেওয়া সেই ভাড়াটে গুন্ডারা করতে চেয়েছিল। আর ওটা পর্দার আড়ালে বসে আর অন্য কেউ নয়, করিয়েছিল স্বয়ং রণবীরের কেনা বিশ্বস্ত চরেরা। অর্জুনের সামনে তখন জীবন মরণবাজি। ওর হাতে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ও অবশিষ্ট ছিল না। দাবানলের সেই ঝড়ের গতি তখন এতটাই তীব্র ছিল যে ওর লাগাম টেনে হুট করে ঘোড়া থামানো কোনোভাবেই সম্ভব ছিল না। ওটা করতে গেলে দাবানল ওর ভাঙা হাত নিয়ে মাঝ মাঠেই আছাড় খেয়ে ঘাড় ভেঙে মারা যেত। অর্জুন ওর ভাঙা হাতের তীব্র যন্ত্রণা ভুলে এক পলকে ওর জীবনের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়ে ফেলল। সে নিজের শরীরটা জিনের উপর থেকে কিছুটা ঝুঁকিয়ে দাবানলের খাড়া কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব গম্ভীর ও আবেগী গলায় কিছু একটা মন্ত্র ফিসফিসিয়ে বলল। সেই অবলা বোবা জানোয়ারটা ওর সোয়ারের কণ্ঠস্বর শোনা মাত্রই এক মুহূর্তের জন্যে ওর সমস্ত শরীরটা পাথরের মতো থমকে শক্ত করে নিল। আর ওটার ঠিক পরের সেকেন্ডেই সে ওর ভেতনের সমস্ত ক্ষোভ, অপমান আর আত্মিক শক্তি ওর পেছনের দুটো নিরেট পাথরের মতো পায়ের উপর জড়ো করল। তারপর আসমান চিরে শূন্যের বুকে এমন এক অভাবনীয়, অলৌকিক রাজকীয় লাফ বা জাম্প দিল, যা এই ন্যাশনাল রেসের 100 বছরের ইতিহাসে আগে কখনো কোনোদিন কোনো মানুষ চাক্ষুষ দেখেনি। সেই রাজকীয় লাফটা এতটাই উঁচুতে আর চওড়া ছিল যে ট্র্যাকের ওপর বিছানো সেই মরণ ফাঁতের ধারালো পেরেক আর কাঁচের সীমানা থেকে অন্তত 10 হাত দূরে গিয়ে দাবানলের 4টে খুর সগৌরবে মাটির বুকে আছড়ে পড়ল। আর এত বড় অলৌকিক লাফের পরেও ওর সেই তুফানি গতি 1 মুহূর্তের জন্যও থমকাল না। পুরো গমগম করা স্টেডিয়ামের লাখো মানুষের ভিড় 1 সেকেন্ডের জন্য একেবারে স্তম্ভিত, নিঝুম হয়ে শ্মশানের নীরবতায় রূপ নিল। আর ওটার ঠিক পরের মুহূর্তে যেই কোনো মস্ত বড় নদীর বাঁধ এক ঝটকায় ভেঙে গেছে, গ্যালারি চিরে এমন এক গগনবিদারী বাঘের মতো সোর আর করতালির তর্জন গর্জন উঠল, যা এক নিমেষেই পুরো শহর আর আসমানকে থর থর করে কাঁপিয়ে দিল। দাবানল প্রলয়ঙ্করী ঝড়ের বেগে ফিনিশিং লাইন পার হতে পুরো স্টেডিয়ামের লাখো মানুষ একযোগে চিৎকার করে উঠল। অর্জুন ধীরে ধীরে ওর ঘোড়ার লাগাম টেনে তাকে শান্ত করল। ওর ডান হাতের সেই ফোলা পট্টি চিরে তখন তাজা লাল রক্ত গাল বেয়ে নিচে টপ টপ করে ঝরছিল। আর হাড় ভাঙা খাটুনির চোটে ওর পুরো শরীর তীব্র যন্ত্রণায় অবশ হয়ে আসছিল। কিন্তু ওর সেই চাবুক খাওয়া মুখে আজ এমন এক অপার্থিব স্বর্গীয় শান্তির আভা খেলছে, যা কেবল কোনো সাধারণ খেলায় জেতার পর আসে না, আসে বছরের পর বছর ধরে চেপে রাখা এক চরম সত্যের প্রতিষ্ঠার পর। অর্জুন জিনের ওপর বসেই ওর ডান হাত দিয়ে মাথার হেলমেট আর মুখে সেই রাজকীয় লাফটা এতটাই উঁচুতে আর চওড়া ছিল যে ট্র্যাকের ওপর বিছানো সেই মরণ ফাঁতের ধারালো পেরেক আর কাঁচের সীমানা থেকে অন্তত 10 হাত দূরে গিয়ে দাবানলের 4টে খুর সগৌরবে মাটির বুকে আছড়ে পড়ল। আর এত বড় অলৌকিক লাফের পরেও ওর সেই তুফানি গতি 1 মুহূর্তের জন্যও থমকাল না। পুরো গমগম করা স্টেডিয়ামের লাখো মানুষের ভিড় 1 সেকেন্ডের জন্য একেবারে স্তম্ভিত, নিঝুম হয়ে শ্মশানের নীরবতায় রূপ নিল। আর ওটার ঠিক পরের মুহূর্তে যেই কোনো মস্ত বড় নদীর বাঁধ এক ঝটকায় ভেঙে গেছে, গ্যালারি চিরে এমন এক গগনবিদারী বাঘের মতো সোর আর করতালির তর্জন গর্জন উঠল, যা এক নিমেষেই পুরো শহর আর আসমানকে থর থর করে কাঁপিয়ে দিল। দাবানল প্রলয়ঙ্করী ঝড়ের বেগে ফিনিশিং লাইন পার হতে পুরো স্টেডিয়ামের লাখো মানুষ একযোগে চিৎকার করে উঠল। অর্জুন ধীরে ধীরে ওর ঘোড়ার লাগাম টেনে তাকে শান্ত করল। ওর ডান হাতের সেই ফোলা পট্টি চিরে তখন তাজা লাল রক্ত গাল বেয়ে নিচে টপ টপ করে ঝরছিল। আর হাড় ভাঙা খাটুনির চোটে ওর পুরো শরীর তীব্র যন্ত্রণায় অবশ হয়ে আসছিল। কিন্তু ওর সেই চাবুক খাওয়া মুখে আজ এমন এক অপার্থিব স্বর্গীয় শান্তির আভা খেলছে, যা কেবল কোনো সাধারণ খেলায় জেতার পর আসে না, আসে বছরের পর বছর ধরে চেপে রাখা এক চরম সত্যের প্রতিষ্ঠার পর। অর্জুন জিনের ওপর বসেই ওর ডান হাত দিয়ে মাথার হেলমেট আর মুখের সেই কালো কাপড়ের পট্টিটা এক ঝটকায় খুলে ছুঁড়ে ফেলে দিল। আর ওর সেই রক্তে ধুলোয় মাখা তেজি মুখবয়বটা যখন মাঠের মস্ত বড় জায়েন্ট ডিজিটাল স্ক্রিনে একেবারে ক্লোজ আপে ভেসে উঠল,
ভিআইপি গ্যালারির সোফায় বসা দেবিকা মেহরোত্রার হাত থেকে ওর দামি ক্রিস্টালের ওয়াইন গ্লাসটা খসে পড়ে পাথরের মেঝেতে ঝনঝন করে চুরমার হয়ে গেল। রণবীরের মুখের সমস্ত রক্ত যেন এক পলকে শুষে নিল কেউটে সাপ। ওর গায়ের রং ফ্যাকাশে সাদা হয়ে গেল। দুজনে বোবা পাথরের মতো হাঁ করে একে অপরের মুখের দিকে চেয়ে রইলেন, কারণ ওদের বড়লোকী অহংকারী মগজ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে যাকে ওরা একদিন সামান্য আস্তাবলের নোংরা গন্ধওয়ালা চাকর ভেবে সস্তা কুকুরের মতো লাথি মেলে তাড়িয়ে দিয়েছিলেন, ভরা মজলিসে গালে থাপ্পড় মেরেছিলেন, সে আজ ওদেরই স্পন্সর করা রাজকীয় ময়দানে গোটা উপমহাদেশের একছত্র সুলতান হয়ে ওদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। অর্জুন জিনের ওপর থেকে এক লাফে নিচে নামল। ওর দুটো পা যখন সেই বিজয়ের ধুলো মাটির জমিনে সগৌরবে পড়ল, সে আকাশ পানে চেয়ে এক বুক ভরা দীর্ঘশ্বাস নিল। দূর থেকে লাঠিতে ভর দিয়ে হন্তদন্ত হয়ে ওর দিকে ছুটে এলেন বৃদ্ধ গুরুজি জগদীশ বর্মা। ওর সেই কোটরে বসা চোট দুটো আজ পরম তৃপ্তির নোনা জলে ভিজে একাকার হয়ে গেছিল। তিনি অর্জুনকে ওর ওই রোগা কঙ্কালসার দুটো হাত দিয়ে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। ওর কানের কাছে মুখ নিয়ে কাঁপা কাঁপা ভারী গলায় ফিসফিসিয়ে বললেন, বাবা অর্জুন, আজ তুমি ট্র্যাকে নেমে এমন এক অলৌকিক ইতিহাস লিখেছ যা দেখার জন্য এই বুড়ো চোখ দুটো বছরের পর বছর ধরে চাতক পাখির মতো পথ চেয়ে বসেছিল। এতক্ষণের লোহা পিটানো শক্ত অর্জুনের চোখ দুটো এবার আর বাঁধ মানল না। ওর চোখ চিরে অঝরে অশ্রুর ধারা নেমে এলো। তবে এই চোখের জল কোনো শারীরিক যন্ত্রণার ছিল না। এ ছিল ওর বুকের খাঁচার ভেতর বছরের পর বছর ধরে জমাট বেঁধে থাকা সেই ফুপিয়ে ওঠা অবর্ণনীয় কষ্ট আর লাঞ্ছনার এক পরম মুক্তি। ঠিক তখনই ওদিকের ট্র্যাক থেকে এক্কেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে রণবীর মালহোত্রা ঝড়ের গতিতে মাঠের মাঝখানে এসে দাঁড়াল। ওর ধুলো কাদায় মাখা দামি পোশাক আর রাগে টকটকে লাল হয়ে যাওয়া মুখটা দেখতে এক্কেবারে হিংস্র পশুর মতো লাগছিল। সে সমস্ত ক্যামেরা আর হাজার হাজার মানুষের সামনে এক্কেবারে কাপুরুষের মতো এসে অর্জুনের খদ্দরের পুরনো কুর্তার কলারটা খপ করে চেপে ধরল। গলা ফাটিয়ে চিৎকার করে বলল, তোর এত বড় দুঃসাহস! তুই এই রাজকীয় রেসে এক্কেবারে জঘন্য বেইমানি করেছিস। তুই ট্র্যাকে কোনো বড়সড় গড়বড় বা চালবাজি করেছিস। আমি তোকে কোনো অবস্থাতেই এই রেসের ট্রফি নিয়ে বাড়ি ফিরতে দেব না, মনে রাখিস। ওর সেই চিলচিৎকারের কর্কশ আওয়াজ এত বেশি চড়া ছিল যে মাঠের চারপাশের সমস্ত শোরগোল এক নিমিষেই থমকে গেল। স্টেডিয়ামের বড় বড় মিডিয়া আর লাইভ ব্রডকাস্টিংয়ের সমস্ত ক্যামেরা মুহূর্তের মধ্যে রণবীর আর অর্জুনের দিকে ঘুরে গেল। অর্জুন বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে অত্যন্ত অবহেলায় এক ঝটকায় ওর কলার থেকে রণবীরের নোংরা হাতটা ঝেড়ে ফেলে দিল। ওর চোখের মনির ভেতর কোনো ভয়ের লেশ মাত্র ছিল না, ছিল না কোনো অস্থিরতা। সে এক্কেবারে শান্ত গম্ভীর গলায় বলল, রণবীর মালহোত্রা, আমি আজ ট্র্যাকে যা কিছু জিতেছি তা নিজের গায়ের রক্ত জল করা পরিশ্রম আর সততা দিয়ে জিতেছি। আর ওপাশে পর্দার আড়ালে বসে তুমি আজ ট্র্যাকে যে নোংরা খেলাটা খেলেছ তা খুব শিগগিরই এই গোটা দুনিয়ার মানুষ নিজের চোখে চাক্ষুষ দেখবে। অর্জুনের ওই ধারালো চোখের দিকে তাকিয়ে রণবীরের ভেতরের অপরাধী মনটা এক সেকেন্ডের জন্য থমকে গেল সত্যি, কিন্তু সে ওর গলার জোর আর দেমাক আরও 10 গুণ বাড়িয়ে সোজা রেসের অফিসিয়াল জুরি আর অফিসারদের ডেস্কের দিকে ছুটে গেল এবং অর্জুনের বিরুদ্ধে কড়া তদন্তের দাবি তুলে টেবিল চাপড়াতে লাগল। ঠিক ওর পিছন পিছন ভিআইপি গ্যালারি থেকে নেমে দেবিকা মেহরোত্রাও ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন। তিনি অত্যন্ত শীতল আর অহংকারী গলায় অফিসারদের উদ্দেশ্যে বললেন, এই অচেনা শহরের পুরো ব্যাকগ্রাউন্ড বা পটভূমি অত্যন্ত সন্দেহজনক আর ধোঁয়াশায় ভরা। এর লাইসেন্স আর ঘোড়ার ডিটেলস এক্কেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। অর্জুন এবার সোজা দেবিকার চোখের দিকে তাকাল। দুজনের চোখ যখন চার চোখের মিলনে এক সুতোয় বাঁধল, মনে হলো ওখানকার পুরো চরাচর এক মুহূর্তের জন্য থমকে স্তব্ধ হয়ে গেছে। দেবিকার সেই অহংকারী চোখের মনির ভেতর এমন এক গোপন অপরাধ বোধ আর ছটপটানি লুকিয়েছিল যা তিনি আপ্রাণ চেষ্টা করেও ওর বড়লোকি মুখোশ দিয়ে ঢাকতে পারছিলেন না। এমন এক চরম অস্থিরতা আর জটিল মনস্তত্ত্ব যার হিসাব তিনি নিজেও মেলাতে পারছিলেন না। অর্জুন ওর দিক থেকে এক মুহূর্তের মধ্যে নিজের ঘৃণা ভরা নজরটা সরিয়ে নিল এবং অফিসিয়াল জুরিদের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শান্ত হয়ে অপেক্ষা করতে লাগল।
অফিসাররা তখন নিজেদের মধ্যে চাপা ফিসফিসানি করছিলেন। মাঠের মাহাত্ম্য আর গরম হাওয়া তখন এক্কেবারে চরমে পৌঁছে গেছিল। গ্যালারির মানুষও ওদিকের বিচার দেখার জন্য অধীর আগ্রহে উকিঝুঁকি মারছিল। ঠিক তখনই মাঠের সেই ভিড় ঠেলে লাঠি ঠুকে এক্কেবারে সিংহের মতো সামনে এসে দাঁড়ালেন স্বয়ং জগদীশ বর্মা। আর ওর ঠিক পেছনেই স্যুট বুট পরা একদল চেনা হাই প্রোফাইল আইনজীবী ছিলেন, যাদের প্রত্যেকের হাতে আইনি নথিপত্রের মস্ত বড় বড় ফাইল ঠাসা ছিল। জগদীশ বর্মা ওর হাতের কাঠের লাঠিটা খটাস করে অফিসিয়ালদের টেবিলের সামনে ঠেকিয়ে বাজখাই গলায় গর্জে উঠলেন, আমি স্বয়ং জগদীশ বর্মা বলছি, এই উপমহাদেশের হর্স রেসিংয়ের প্রতিটা আইন আর ধারা তোমাদের ওই সরকারি বইয়ের চেয়ে ঢের বেশি ভালো আমার নখদর্পণে আছে। এই খাঁটি লড়াকু ছেলেটার ওপর তোমরা যে কটা নোংরা আর ভিত্তিহীন অভিযোগ লাগাচ্ছ, ওগুলোর একটাও আইনি খাতায় ধোপে টিকবে না। আর মেহোত্রা স্পন্সরশিপের গরম দেখিয়ে তোমরা যদি আজ এই প্রকাশ্য ময়দানে কোনো রকম বেইমানি বা পক্ষপাতিত্ব করার চেষ্টা করো, তবে মনে রেখো, আমি এই পুরো মামলা আজ বিকেলের মধ্যেই সুপ্রিম কোর্টের দোরগড়ায় টেনে নিয়ে যাব। অফিসাররা একে অপরের মুখের দিকে চেয়ে ঘামতে লাগলেন। এই হর্স রেসিংয়ের দুনিয়ায় জগদীশ বর্মা নামটার ওজন আর দাপট এতটাই বিশাল ছিল যে ওর মস্ত বড় আইনি চ্যালেঞ্জকে বুড়ো আঙ্গুল দেখানোর সাধ্য ওই চুনোপুটি অফিসারদের বাপেরও ছিল না। তারা আর এক মুহূর্ত দেরি না করে অফিসিয়াল ভিডিও ফুটেজ, ট্র্যাকের পেরেক বিছানোর প্রমাণ আর সমস্ত নথিপত্র রিচেক করলেন। আর তার কিছুক্ষণ পরেই মাঠের মস্ত বড় স্পিকারে অফিসিয়াল অ্যানাউন্সার বুক চিতিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, এবারের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের একমাত্র অফিসিয়াল এবং বৈধ বিজয়ী সমার হলেন অর্জুন। মুহূর্তের মধ্যে পুরো গ্যালারি চিরে লাখো মানুষের গগনবিদারী জয়ধ্বনি উঠল। এক বিশাল অকল্পনীয় অঙ্কের ইনামি বা প্রাইজ মানির চেক অফিসিয়ালরা সগৌরবে অর্জুনের হাতে তুলে দিলেন। অর্জুন ওর রক্তাক্ত হাত দিয়ে সেই চড়া অঙ্কের চেকের কাগজটার দিকে একদৃষ্টে চেয়ে রইল। ওর নিজের মনের ভিতর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে এতগুলো টাকা এক নিমেষে ওর নিজের হাতের মুঠোয় চলে এসছে। সে আর এক সেকেন্ডও নষ্ট করল না। পকেট থেকে কাঁপতে থাকা হাত দিয়ে ফোনটা বের করে সবার আগে সোজা হাসপাতালে সেই বড় ডাক্তারবাবুকে ডায়াল করল। উপাস থেকে কলটা রিসিভ হতেই অর্জুন এক রুদ্ধশ্বাসে ধরা গলায় বলল, ডাক্তারবাবু, আমি অর্জুন বলছি। আমার মায়ের চিকিৎসার জন্য যত বড় দামি ওষুধ লাগে, যত বড় কেবিন লাগে, আপনি সব কিছুর তোড়জোড় শুরু করে দিন। আজ থেকে ওনার ছেলের কাছে টাকার আর কোনো অভাব নেই। ডাক্তারবাবু উপাস থেকে বেশ অস্বস্ত ও ভরসা জোগানো গলায় বললেন, অর্জুন বাবা, তোমার মা ভেতর থেকে বড্ড বেশি মজবুত আর লড়াকু মনের মানুষ। তুমি আর এক ফোঁটাও চিন্তা করো না। ওনার সব ওষুধের ব্যবস্থা আমি নিজেই দেখে নিচ্ছি। খুব শিগগিরই উনি এক্কেবারে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। অর্জুন ফোনটা পকেটে রেখে এক মুহূর্তের জন্য শান্ত হয়ে ওর চোখ দুটো বন্ধ করল। ওর বুকের ভেতর এতক্ষণে এমন এক অলৌকিক শান্তি আর শীতলতা নেমে এলো, যা সে গত কয়েক বছরে একটা রাতের জন্যেও অনুভব করতে পারেনি। ওদিকে মাঠের মাঝখানে দাঁড়িয়ে রণবীর মালহোত্রা ওর এই চরম আর লজ্জাজনক হার কিছুতেই হজম করতে পারছিল না। রাগে অপমানে সে এক্কেবারে বোকা আর অন্ধ হয়ে গেছিল। সে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় চরম অভদ্রের মতো দেবিকার দিকে আঙুল তুলে বিষাক্ত গলায় বলল, আজ আমার এই সর্বনাশ আর হারের জন্য একমাত্র তুমিই দায়ী দেবিকা। তোমার ওই ফালতু দুর্বলতা আর ঢিলেমির জন্যই আজ ওই আস্তাবলের চাকরটা আমাদের মুখে চুনকালি দিয়ে চলে গেল। দেবিকা ওর সেই নোংরা অপবাদের জবাবে রণবীরের দিকে এক তীব্র রাগ ভরা আর ক্ষুরধার নজরে তাকালেন, কিন্তু মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করলেন না। ওর সমস্ত ধ্যানজ্ঞান তখন আটকে ছিল অর্জুনের ওপর, যে গ্যালারির লাখো মানুষের ভিড় ঠেলে স্টেডিয়ামের বাইরে বেরিয়ে যাচ্ছিল, আর ওর চওড়া পিঠখানা দেবিকার দিকে ঘোরানো ছিল। দেবিকা তখনও ওর মেহোত্রা দেমাগ নিয়ে দূর থেকেও টের পাচ্ছিলেন না যে প্রলয়ঙ্করী তুফান আজ এই রেস কোর্সের ট্র্যাক থেকে শুরু হয়েছে, তা খুব শিগগিরই ওনার সাজানো মেহোত্রা সাম্রাজ্যকে এক্কেবারে শিকড় শুদ্ধ উপরে মাটিতে হেলিয়ে দেবে। রণবীর, যাকে তিনি নিজের সবচেয়ে বড় বিশ্বাসী আর জীবনের শেষ সঙ্গী বলে ভাবতেন, সে এখন ওনার পিঠে ছুরি মারার জন্য এক চরম নোংরা মোড় নিতে যাচ্ছিল। আর অন্যদিকে অর্জুন, যাকে তিনি একটা সময় পায়ের ধুলো বা সস্তা ঘুটি ছাড়া আর কিছু মনে করতেন না, সে ওনার জীবনের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সিদ্ধান্ত হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছিল। অর্জুন যখন স্টেডিয়ামের মস্ত বড় গেট দিয়ে বাইরে পা বাড়াল, চারপাশের সাধারণ মানুষ ওর পথ আটকে একের পর এক অভিনন্দন আর করতালিতে ওর হাত ভরিয়ে দিতে চাইল। একদল বড় বড় মিডিয়ার সাংবাদিকরা ওর মুখের সামনে বুম আর ক্যামেরা ধরে ওর একটা ইন্টারভিউ বা বাইট নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু অর্জুন
কোনো কোলাহলের মাঝে ১ সেকেন্ডের জন্যেও পা থামাল না। সে সোজা একটা গাড়ি নিয়ে ছুটল হাসপাতালের দিকে। মায়ের কেবিনে পৌঁছে সে দেখল শান্তিদেবী বিছানায় শুয়ে একদৃষ্টে জানালার ওপাশে তাকিয়েছিলেন। ওর চোখ দুটো খোলা ছিল। অর্জুন ভেতরে ঢুকতেই তিনি ওর ছেলের দিকে তাকালেন, আর ওর ওই ফ্যাকাশে চোখে এক পলকে এমন এক অপার্থিব অলৌকিক আলো আর উজ্জ্বলতা ঠিকরে বেরোল, যা এই দুনিয়ার কোনো দামি ওষুধ বা ইঞ্জেকশন এনে দিতে পারত না। অর্জুন ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর মায়ের দুটো হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। গভীর আবেগী গলায় বলল, মা, সব ঠিক হয়ে গেছে। তোমার এই ছেলে আজ গোটা দুনিয়াকে জিতে এসেছে। শান্তিদেবী ওর রক্তাক্ত জখম হাতের পট্টির দিকে তাকিয়ে আলতো করে হাসলেন। ওর অন্য হাতটা দিয়ে পরম মমতায় অর্জুনের কপালে আর চুলে হাত বুলিয়ে দিলেন। ওর ক্ষীণ অথচ গভীর গলায় বললেন, বাবা অর্জুন, আমি তো প্রথম থেকেই জানতাম রে বাবা, তুই যে ওর রক্ত, তুই কখনো কোনো পরিস্থিতিতেই হার মেনে নেবার মতো ছেলেই নোস। হাসপাতাল থেকে ওর মায়ের চিকিৎসার সমস্ত পাকা বন্দোবস্ত সেরে অর্জুন যখন পড়ন্ত বিকেলে আবার সেই নিঝুম ফার্ম হাউসের ডেরায় ফিরে এলো, সে দেখল বৃদ্ধ জগদীশ বর্মা বারান্দার একটা ইটের ওপর চুপচাপ একা বসে আছেন, আর ওর শুকিয়ে যাওয়া কোলের ওপর রাখা আছে সেই বহু পুরনো রহস্যময় লোহার ব্রিফকেসটা। অর্জুনকে গেট দিয়ে ঢুকতে দেখেই বৃদ্ধ সিংহপুরুষ লাঠিতে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। ওর মুখে এক মস্ত বড় তৃপ্তির হাসি ফুটিয়ে বললেন, এসো অর্জুন বাবা, এসো। আজ এতদিনে সেই মহা সময় ঘনিয়ে এসেছে যে অমোঘ সত্যের চাক্ষু। অর্জুন যখন স্টেডিয়ামের মস্ত বড় গেট দিয়ে বাইরে পা বাড়াল, চারপাশের সাধারণ মানুষ ওর পথ আটকে একের পর এক অভিনন্দন আর করতালিতে ওর হাত ভরিয়ে দিতে চাইল। একদল বড় বড় মিডিয়ার সাংবাদিকরা ওর মুখের সামনে বুম আর ক্যামেরা ধরে ওর একটা ইন্টারভিউ বা বাইট নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু অর্জুন কোনো কোলাহলের মাঝে ১ সেকেন্ডের জন্যেও পা থামাল না। সে সোজা একটা গাড়ি নিয়ে ছুটল হাসপাতালের দিকে। মায়ের কেবিনে পৌঁছে সে দেখল শান্তিদেবী বিছানায় শুয়ে একদৃষ্টে জানালার ওপাশে তাকিয়েছিলেন। ওর চোখ দুটো খোলা ছিল। অর্জুন ভেতরে ঢুকতেই তিনি ওর ছেলের দিকে তাকালেন, আর ওর ওই ফ্যাকাশে চোখে এক পলকে এমন এক অপার্থিব অলৌকিক আলো আর উজ্জ্বলতা ঠিকরে বেরোল, যা এই দুনিয়ার কোনো দামি ওষুধ বা ইঞ্জেকশন এনে দিতে পারত না। অর্জুন ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর মায়ের দুটো হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। গভীর আবেগী গলায় বলল, মা, সব ঠিক হয়ে গেছে। তোমার এই ছেলে আজ গোটা দুনিয়াকে জিতে এসেছে। শান্তিদেবী ওর রক্তাক্ত জখম হাতের পট্টির দিকে তাকিয়ে আলতো করে হাসলেন। ওর অন্য হাতটা দিয়ে পরম মমতায় অর্জুনের কপালে আর চুলে হাত বুলিয়ে দিলেন। ওর ক্ষীণ অথচ গভীর গলায় বললেন, বাবা অর্জুন, আমি তো প্রথম থেকেই জানতাম রে বাবা, তুই যে ওর রক্ত, তুই কখনো কোনো পরিস্থিতিতেই হার মেনে নেবার মতো ছেলেই নোস। হাসপাতাল থেকে ওর মায়ের চিকিৎসার সমস্ত পাকা বন্দোবস্ত সেরে অর্জুন যখন পড়ন্ত বিকেলে আবার সেই নিঝুম ফার্ম হাউসের ডেরায় ফিরে এলো, সে দেখল বৃদ্ধ জগদীশ বর্মা বারান্দার একটা ইটের ওপর চুপচাপ একা বসে আছেন, আর ওর শুকিয়ে যাওয়া কোলের ওপর রাখা আছে সেই বহু পুরনো রহস্যময় লোহার ব্রিফকেসটা। অর্জুনকে গেট দিয়ে ঢুকতে দেখেই বৃদ্ধ সিংহপুরুষ লাঠিতে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। ওর মুখে এক মস্ত বড় তৃপ্তির হাসি ফুটিয়ে বললেন, এসো অর্জুন বাবা, এসো। আজ এতদিনে সেই মহা সময় ঘনিয়ে এসেছে যে অমোঘ সত্যের চাক্ষুষ সাক্ষী হওয়ার জন্য আমি দীর্ঘ কয়েকটা দশক ধরে ওঝার মতো দিন গুনছিলাম। এসে আমার পাশে বসো। দুজনে মিলে বারান্দার সেই লণ্ঠনের আলোর নিচে মুখোমুখি বসলেন। জগদীশ বর্মা ওর কাঁপা হাত দিয়ে সেই ভারী ব্রিফকেসটা অর্জুনের সামনে আলতো করে ঠেলে দিলেন। অর্জুন ওর বুকের ধুকপুকুনি চেপে ওটার লক দুটো এক ঝটকায় খুলল। ভেতরে চোখ পড়তেই ওর চোখ ছ্যাঁত করে উঠল। ওটার ভেতর থরে থরে সাজানো ছিল কিছু হলুদ হয়ে যাওয়া সরকারি আইনি দস্তাবেজ, কিছু ধুলো জমা পুরনো সাদা কালো ছবি, আর এক্কেবারে ওপরে রাখা ছিল একটা বহু বছরের পুরনো হাতের লেখা চিঠি। অর্জুন কাঁপতে থাকা হাত দিয়ে সেই চিঠির কাগজটা তুলে নিল, আর ওটার প্রতিটা লাইনের ওপর নিজের চোখ বোলাতে লাগল। চিঠির ভেতরের লেখাগুলো যত বেশি ওর মগজে ঢুকছিল,
ওর হাতের আঙুলগুলো তত বেশি রুদ্ধশ্বাসে কাঁপতে লাগছিল, আর ওর চোখের পাতা চিরে অঝরে নোনা জল এসে ওর গাল ভিজিয়ে দিচ্ছিল। সে অবিশ্বাস্য চোখে গুরুজি জগদীশ বর্মার দিকে তাকাল। ওর বুজে আসা গলায় ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, গুরুজি, এই চিঠিতে যা যা লেখা আছে এসব কি এক্কেবারে ধ্রুব সত্যি? জগদীশ বর্মা এক্কেবারে গম্ভীর ও পাথুরে মুখে ওর মাথাটা নাড়লেন। এক ভারী গলায় বললেন, হ্যাঁ বাবা অর্জুন, এর প্রতিটা অক্ষর এক্কেবারে খাঁটি সত্যি। আর এখন সেই সময় এসে গেছে যেদিন এই নিষ্ঠুর আর অন্ধ দুনিয়াকেও এই মহাসত্যের সামনে নতজানু হতে হবে। অর্জুন আবার ওর চোখ নামিয়ে সেই ব্রিফকেসের ভেতরের ছবিগুলোর দিকে তাকাল। সেই জরাজীর্ণ ছবির ভেতর দাঁড়িয়েছিল এক ২৫-২৬ বছরের তেজি যুবক, যার চওড়া কাঁধ, সোজা পিঠ আর চোখের সেই ধারালো চকমকি বাজের মতো নজরটা হুবহু আজকের এই অর্জুনের অবয়বের সাথে মিলে যাচ্ছিল। সেই যুবকের ঠিক কাঁধে হাত রেখে পরম বন্ধুর মতো হাসি মুখে দাঁড়িয়েছিলেন খোদ যুবক বয়সের জগদীশ বর্মা, আর ওদের দুজনের ঠিক পেছনের ব্যাকগ্রাউন্ডে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক মস্ত বড় কর্পোরেট রাজকীয় বহুতল অফিস, যে অফিসের সদর তোরণে বিশাল সোনালী অক্ষরে একটা রাজকীয় নাম খোদাই করা ছিল। অর্জুন যখন ওর ঠোঁট কাঁপিয়ে সেই নামটা মনে মনে উচ্চারণ করল, ওর ফুসফুসের সমস্ত শ্বাস যেন এক নিমেষে আটকে গেল। জগদীশ বর্মা ওর দিকে চেয়ে এক দীর্ঘশ্বাস ফেলে ওর অতীতের খোলসটা ছাড়ালেন। ছবির এই যে যুবকটিকে দেখছ অর্জুন, ইনি আর কেউ নন। ইনি হলেন তোমার স্বর্গীয় পিতা বিক্রম সিং। বিক্রম ছিল আমার এই জীবনের সবচেয়ে কাছের কলিজার টুকরো বন্ধু। আমরা দুজনে মিলে এক রক্ত জল করা খাটুনিতে এমন এক কর্পোরেট সাম্রাজ্য খাড়া করেছিলাম, যা একটা সময় এই গোটা উপমহাদেশের সবচেয়ে বড় রাজকীয় হর্স রেসিং আর ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ কোম্পানি হয়ে উঠেছিল। কিন্তু আজ থেকে ১৩ বছর আগে এক রহস্যময় গাড়ি দুর্ঘটনায় বিক্রম হঠাৎ করেই আমাদের মাঝখান থেকে চিরতরে চলে গেল। আর ওর মৃত্যুর ঠিক পরক্ষণেই মেহত্রা আর মালহোত্রাদের মতো কিছু ঘরের শত্রু আর রাঘব বোয়ালরা জালিয়াতি করে সেই কোম্পানির পুরো মালিকানা নিজেদের নামে দখল করার নোংরা চক্রান্ত শুরু করল। তোমার মা শান্তি দেবী ওখানকার সেই নোংরা খুনের আঁচ পেয়ে তোমাকে আর তোমার এই ছোট বোন প্রিয়াকে ওই বিষাক্ত নজর থেকে নিরাপদে বাঁচানোর জন্য এক রাতের অন্ধকারে সবকিছু ছেড়ে ছুড়ে এক্কেবারে অচেনা এই শহরের এক বস্তির ধুলোয় এসে মাথা গুজেছিলেন। আমি দীর্ঘ ১৩টা বছর ধরে বিক্রমের সেই শেষ নিশানিকে চাতক পাখির মতো দুনিয়ার আনাচে কানাচে খুঁজে বেরিয়েছিলে বাবা। আর সেদিন যখন আমি সেই জরাজীর্ণ পুরনো রেস কোর্সের মাঠে ধুলোমাখা ছেঁড়া পুটলি কাঁধে তোমার ওই চোখের ভেতরে লুকিয়ে থাকা বাঘের আগুনটা চাক্ষুষ করলাম, আমি এক পলকেই চিনে নিয়েছিলাম যে আমার বন্ধু বিক্রমের খাঁটি সিংহ শাবক এতদিনে ওর নিজের সাম্রাজ্যে ফিরে এসেছে। অর্জুন আর নিজেকে সামলাতে পারল না। সে ওর বাবার সেই শেষ স্মৃতি, আইনি নথিপত্র আর ছবিগুলো এক্কেবারে পরম মমতায় ওর চওড়া বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল। ওর সেই মুহূর্তে মনে হল ওর এতদিনের কাটানো এই ছাপোষা, লাঞ্ছিত আর অপমানের জীবনটা কোনো বিচ্ছিন্ন অধ্যায় ছিল না। ওটা ছিল এক মস্ত বড় মহাকাব্যের এক লুকানো অধ্যায়, যার আসল সত্যটা সে এতকাল জানতই না। আর আজ এতদিনে সেই মহাকাব্যের শেষ পাতাটা ওর নিজের হাতের মুঠোয় এসে পৌঁছেছে, যা সে এবার নিজের শর্তে, নিজের কলিজার রক্ত দিয়ে নতুন করে লিখতে পারবে। জগদীশ বর্মা ওর চোখের জলটা মুছিয়ে দিয়ে এক কড়া আর আইনি গলায় বললেন, আইনের খাতায় আর সুপ্রিম কোর্টের দস্তাবিজে সেই মেগা বিলিয়নের কোম্পানি ইম্পিরিয়াল হর্স কর্পোরেশন আজও অফিসিয়ালি আর লিগালি বিক্রম সিংয়ের একমাত্র বৈধ উত্তরাধিকারীর নামেই রেজিস্টার্ড হয়ে আছে। আর এই দুনিয়ায় সেই সাম্রাজ্যের একমাত্র জ্যান্ত মালিক আর সুলতান হলে তুমি নিজে, অর্থাৎ অর্জুন সিং। সেই ব্রিফকেসের ভেতরের প্রতিটা আইনি দলিলে, স্ট্যাম্প পেপারে মেহত্রাদের জালিয়াতির প্রতিটা প্রমাণ এক্কেবারে কাঁচের মতো ঝকঝকে আর পরিষ্কার করে লেখা ছিল। অর্জুনের হাতের মুঠোয় আজ এক নিমেষেই
এমন এক বিশাল ঐশ্বর্য আর ক্ষমতার চাবিকাঠি চলে এসেছিল, যা ওর মতো এক আস্তাবলের দিনমজুর ছেলে স্বপ্নের ঘুরেও কখনো কল্পনা করতে পারত না। কিন্তু এত বড় রাজকীয় জয়ের পরেও অর্জুনের সেই চাবুক খাওয়া চোখের মনির ভেতর এক ফোঁটাও বড়লোকি অহংকার বা দেমাকের নোংরা আলো চাড়া দিয়ে উঠল না। সে এক বুক ভরা গভীর ও শান্ত শ্বাস নিল, তারপর জগদীশ বর্মার চরণে হাত ঠেকিয়ে ওর সেই চেনা ইস্পাত কঠিন গলায় বলল, গুরুজি, আপনি নিশ্চিন্ত থাকুন, এই অর্জুন মেহত্রাদের মতো সম্পদের গরমে অন্ধ হবে না। আমি আমার বাবার এই পবিত্র সম্পদের প্রতিটা পাই পয়সা কেবল এই দুনিয়ার সেই ব্রিফকেসের ভেতরের প্রতিটা আইনি দলিলে, স্ট্যাম্প পেপারে মেহত্রাদের জালিয়াতির প্রতিটা প্রমাণ এক্কেবারে কাঁচের মতো ঝকঝকে আর পরিষ্কার করে লেখা ছিল। অর্জুনের হাতের মুঠোয় আজ এক নিমেষেই এমন এক বিশাল ঐশ্বর্য আর ক্ষমতার চাবিকাঠি চলে এসেছিল, যা ওর মতো এক আস্তাবলের দিনমজুর ছেলে স্বপ্নের ঘুরেও কখনো কল্পনা করতে পারত না। কিন্তু এত বড় রাজকীয় জয়ের পরেও অর্জুনের সেই চাবুক খাওয়া চোখের মনির ভেতর এক ফোঁটাও বড়লোকি অহংকার বা দেমাকের নোংরা আলো চাড়া দিয়ে উঠল না। সে এক বুক ভরা গভীর ও শান্ত শ্বাস নিল, তারপর জগদীশ বর্মার চরণে হাত ঠেকিয়ে ওর সেই চেনা ইস্পাত কঠিন গলায় বলল, গুরুজি, আপনি নিশ্চিন্ত থাকুন, এই অর্জুন মেহত্রাদের মতো সম্পদের গরমে অন্ধ হবে না। আমি আমার বাবার এই পবিত্র সম্পদের প্রতিটা পাই পয়সা কেবল এই দুনিয়ার অন্যায়ের বিচার আর সঠিক লড়াকু মানুষদের মাথা উঁচু করে বাঁচার শক্তিতেই ব্যবহার করব। এবার ওদের হিসাব চুকানোর পালা। পরের কয়েকটা সপ্তাহ অর্জুন এক্কেবারে নিঃশব্দে পর্দার আড়ালে থেকে ওর আসল কাজ শুরু করে দিল। সে গুরুজি জগদীশ বর্মার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওর বাবার সেই আদিপুরুষের পুরনো রাজকীয় হাবেলিটাকে আবার নতুন করে মেরামত করে খাড়া করল, যে হাবেলির উঠোনে একদিন ওর স্বর্গীয় পিতার হাজারো রাজকীয় স্বপ্ন ডানা মেলত। এরপর সে দেশের সবচেয়ে ঝানু আর বাঘা বাঘা কর্পোরেট উকিলদের একটা মস্ত বড় টিম তৈরি করল। ওর নিজের আসল কোম্পানি ইম্পিরিয়াল হর্স কর্পোরেশনের সমস্ত আইনি নথিপত্র আর শেয়ার হোল্ডিংয়ের কাগজপত্র এক্কেবারে নিখুঁতভাবে সাজিয়ে নিয়ে সে বিজনেস মার্কেটে এমন এক রাজকীয় পদক্ষেপ রাখল, যা পুরো দেশের বড় বড় বিজনেস টাইকুন আর খেলোয়াড়দের এক ধাক্কায় চমকে দিল। ঠিক এই সময়ে শহরের কর্পোরেট মহলে ধীরে ধীরে এক প্রলয়ঙ্করী গুজব বা খবর ছড়াতে লাগল যে কোনো এক অজ্ঞাত পরিচয় মস্ত বড় বিদেশি ইনভেস্টমেন্ট কোম্পানি দেউলিয়া হতে বসা মেহরোত্রা ইন্ডাস্ট্রিজকে একছত্রভাবে বাজার থেকে কিনে নেওয়ার জন্য ওটার শেয়ারের উপর থাবা বসাচ্ছে। দেবিকা মেহরোত্রার কানে যখন এই খবরটা পৌঁছাল, ওর পায়ের তলার মাটি যেন এক নিমিষেই সরে গেল, কারণ ওর নিজের কোম্পানি তখন এমনিতেই আইনি জট আর অর্থনৈতিক দিক থেকে চরম দুর্বল অবস্থায় ছটফট করছিল। আর ওদিকে ওর খাস লোক রণবীর মালহোত্রা প্রতিনিয়ত ভেতর থেকে ওর শেকড় কেটে কোম্পানির মস্ত বড় ক্ষতি করতে লেগেছিল। দেবিকা আপ্রাণ চেষ্টা করছিলেন সেই অজানা রহস্যময় কোম্পানির আসল মালিকের সাথে একবার মুখোমুখি দেখা করার জন্য, কিন্তু প্রতিবারই ওর সেক্রেটারিকে সেই কোম্পানির সদর গেট থেকেই বড্ড অপমানজনকভাবে তাড়িয়ে বা ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এদিকে রণবীর মালহোত্রা এই মোক্ষম সুযোগে দেবিকার উপর মানসিক ও সামাজিক চাপ আরও 10 গুণ বাড়িয়ে দিল। সে ব্ল্যাকমেল করে দেবিকার ব্যক্তিগত নামের কয়েক কোটি টাকার প্রাইভেট শেয়ার জালিয়াতির মাধ্যমে নিজের নামে লিখিয়ে নিতে চাইছিল। সে দেবিকাকে এক্কেবারে সামনাসামনি হুমকি দিয়ে বলল, যদি আমার এই শর্তে তুমি মানা করো দেবু, তবে মনে রেখো তোমার মেহরোত্রা কোম্পানির এমন কিছু ভেতরির অন্ধকার আর নোংরা আইনি কেলেঙ্কারির রহস্য আমি পুরো মিডিয়ার সামনে এনে হাঁটে হাঁড়ি ভেঙে দেব, যা বাজারে তোমার বাকি যেটুকু তিলমাত্র সুনাম বেঁচে আছে তা এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেবে। দেবিকার এতদিনে এসে হাড়ে হাড়ে চরম উপলব্ধি হচ্ছিল যে যাকে তিনি এতকাল নিজের সবচেয়ে বড় হিতৈষী ভেবে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন, সে আসলে কোনো প্রেমিক ছিল না, সে ছিল ওর নিজেরই আঁচলে পুষে রাখা এক বিষাক্ত আস্তিনের সাপ, যা এতকাল ওরই রক্ত খেয়ে আজ ওকেই মরণ দংশন করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল।
সেদিন রাতে দেবিকা ওর বিশাল আলিশান রাজপ্রাসাদের মতো ঘরে একলা জানালার পাশে বসেছিলেন। ওর জীবনে এই প্রথমবার নিজের নেওয়া সেই অহংকারী অতীত সিদ্ধান্তগুলোর ওপর চরম আফসোস আর অনুশোচনা হতে লাগল। যে সিদ্ধান্তগুলো তিনি এককালে বড্ড সহজে ক্ষমতা আর টাকার দেমাকে অন্ধ হয়ে কারোর কোনো পরোয়া ছাড়াই নিয়েছিলেন। ওর মনের অবাধ্য আয়নায় বারবার ওর আস্তাবলের সেই চাবুক খাওয়া ধুলোমাখা অর্জুনের ফ্যাকাশে মুখটা ভেসে উঠছিল, আর ওর বুকের ভেতরটা এক অজানা অস্থিরতায় তোলপাড় হয়ে যাচ্ছিল। তিনি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ফিসফিসিয়ে নিজেকেই বললেন, ধুর, অর্জুন তো একটা সামান্য গরিব ঘরের আস্তাবলের চাকর ছেলে ছিল মাত্র। ওর কি এমন বিষাদ বা ক্ষমতা যে ওর কথা ভেবে আমি আজ এতটা ভেঙে পড়ব? কিন্তু ওর নিজের হৃদয়ের কোনো এক অন্ধকার কোণ এক নিমেষে ওর অহংকারকে চাবুক মেরে জবাব দিল। ক্ষমতা ওর কম ছিল না দেবিকা, আসলে বড্ড বেশি সাধারণ আর সস্তা তো তুমি নিজে ছিলে, যে একজন খাঁটি মানুষের আত্মসম্মান আর ভালোবাসার দামটাও কেবল কাগজের টাকায় মেপেছিলে। ঠিক এই টালমাটাল দিনগুলোতেই অর্জুন শহরের এক নামী সাততারা কনভেনশন হলে এক মস্ত বড় এবং রাজকীয় ব্যবসায়িক ডিনার মিটিংয়ের আয়োজন করল। সেই মিটিংয়ের অফিসিয়াল ইনভাইটেশন কার্ডে শহরের সমস্ত বড় বড় রাঘব বোয়াল ব্যবসায়ী, নামিদামি কর্পোরেট চেহারা আর মিডিয়ার জার্নালিস্টদের আমন্ত্রণ জানানো হল। দেবিকা মেহত্রার খাস দপ্তরেও একটা বিশেষ রাজকীয় আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, যার ভেতরের সাদা কাগজে টাইপ করে শুধু এতটুকুই লেখা ছিল, আপনার জীবনের সবচেয়ে জরুরি আর শেষ সিদ্ধান্তটি আজ এই হলের ভেতরেই সম্পন্ন হবে। দেবিকা এক বুক ধুকপুকুনি আর কৌতূহল নিয়ে যখন সেই জমকালো মিটিং হলের ভেতরে এসে পৌঁছলেন, দেখলেন সেখানে আগে থেকেই পুরো শহরের তাবৎ নামী ব্যক্তিত্ব আর মিডিয়ার ক্যামেরার ভিড় গম গম করছে। রণবীর মালহোত্রাও ওখানের এক কোণে দামি স্যুট পরে দেমাকের সাথে দাঁড়িয়েছিল, কারণ ওর ধূর্ত মগজে আসছিল যে হয়তো এই নতুন রহস্যময় বিদেশি কোম্পানির হাত ধরে ওর নিজের কেরিয়ারে কোনো মস্ত বড় আন্তর্জাতিক সুযোগ বা জ্যাকপট মিলতে চলেছে। দেবিকা হলের চারপাশটায় ওর তীক্ষ্ণ চোখ বুলিয়ে সেই রহস্যময় ৯০ বিলিয়নার মালিককে খোঁজার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু সেখানে ওর কোনো নাম নিশানা বা আত্মপরিচয় তখনও প্রকাশ করা হয়নি। ঠিক তখনই হলের ভেতরে সমস্ত জমকালো ঝাড়বাতি আর আলো এক ঝটকা একেবারে বন্ধ হয়ে গেল, এবং স্টেজের পেছনের মস্ত বড় জায়ান্ট ডিজিটাল স্ক্রিনে একটার পর একটা পুরনো ছবি স্লাইড আকারে ভেসে উঠতে লাগল। প্রথম ছবিটা ছিল এক নিষ্পাপ ছোট ছেলের। ওটার পরেই স্ক্রিনে ভেসে উঠল এক কিশোরের ছবি, যে আস্তাবলের একটা জরাজীর্ণ ঘোড়ার খুর ধরে পরম মমতায় দাঁড়িয়ে আছে। আর এক্কেবারে শেষে স্ক্রিনে ভেসে উঠল এক ২৩ বছরের যুবক ছেলের ক্লোজ আপ ছবি, যার পুরো শরীর গোবরের ধুলো আর নোংরায় মাখা ছিল, কিন্তু ওর চোখের মনির ভেতর জলজল করছিল এমন এক ভয়ঙ্কর ধারালো তীরের মতো ঝলক, যা চরম দারিদ্র্যের কালো ধুলো কোনোদিন নিভিয়ে ছাড়খাড় করতে পারেনি আর কোনোদিন পারবেও না। দেবিকা ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে এক দৃষ্টে সেই বিশাল স্ক্রিনের ছবিগুলোর দিকে তাকিয়ে রইলেন, আর ওর বুকের ভেতরের কলিজাটা যেন হুট করে এক মস্ত বড় ভূমিকম্পে ওলটপালট হয়ে যেতে লাগল। বড্ড চেনা, বড্ড বেশি চেনা লাগছিল ওর এই ছবির প্রতিটা অবয়ব। ওর শরীরে শিরায় শিরায় এক হিমশীতল স্রোত বয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই হলের স্পিকার চিরে এক রাজকীয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের গম্ভীর আওয়াজ উঠল, আর স্টেজের রাজকীয় অন্ধকারের পর্দা চিরে ধীর পায়ে আলোর নিচে এসে দাঁড়ালেন এক সিংহপুরুষ। ওর পরনে ছিল ধবধবে সাদা খাঁটি খদ্দরের কুর্তা, আর ওটার ওপর জড়ানো ছিল এক গাঢ় রঙের রাজকীয় কোটি বা ব্লেজার। ওর চওড়া কপাটের মতো কাঁধ, ওর মেরুদণ্ডের তীরের মতো সোজা টান টান ভাব, আর ওর চোখের মনির ভেতর ঠিকরে বেরোচ্ছিল ওর বাবার সেই বংশানুক্রমিক রাজকীয় তেজ আর ঝলক, যা এই দুনিয়ার কোনো চাবুক বা কোনো নোংরা অপমান কোনোদিন নিভিয়ে দিতে পারেনি আর কোনোদিন পারবেও না। স্টেজের উপর দাঁড়িয়ে থাকা সেই গ্রিক দেবতার মতো সুদর্শন মানুষটি ওর ফোলা ডান হাতের পট্টিটা আড়াল করে বাঁ হাত দিয়ে ডেস্কের মাইকটা আলতো করে তুলে নিলেন। গভীর, গম্ভীর আর ইস্পাত কঠিন গলায় তিনি কেবলমাত্র একটিমাত্র শব্দ উচ্চারণ করলেন, নমস্কার। শুধু ওই একটি শব্দের রাজকীয় আওয়াজ হলের স্পিকার চিড়ে আছড়ে পড়া মাত্রই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা দেবিকা মেহত্রার অবশ হাত থেকে ওর লাখ টাকার দামি লেদার পার্সটা খসে পাথরের মেঝেতে পড়ে গেল।
ওর পুরো শরীর যেন এক লমহায় বরফ হয়ে জমে গেল। এই গম্ভীর কণ্ঠস্বর, ওর বুকে তীরের মতো বিঁধে যাওয়া এই রাজকীয় আওয়াজ তো তিনি আগেও শুনেছেন ওর নিজের খাস আস্থা বলে, ওর আলিশান বাংলোর 4 দেওয়ালে, ওর কাটানো সেই আভিজাত্যের অহংকারী জীবনে, যাকে তিনি বড্ড সস্তায় পেছনে ফেলে এসেছিলেন। হ্যাঁ, ইনি স্বয়ং অর্জুন। কিন্তু এ তো ওর চেনা সেই আস্তাবলার গন্ধওয়ালা, চাবুক খাওয়া, মাথা নিচু করে থাকা অর্জুন নয়। এ তো আজ এক্কেবারে অন্য এক মানুষ, যার চোখের প্রলয়ঙ্করী দীপ্তি আর রাজকীয় দাপটের সামনে দাঁড়িয়ে অহংকারী দেবিকা মেহত্রা ওর 23 বছরের প্রথমবার নিজের ভেতরের চরম ছোটত্ব আর নগণ্যতার এক হাড় কাঁপানো উপলব্ধি পেলেন। ওপাশে ভিড়ের আড়ালে দাঁড়িয়ে থাকা রণবীর মলহোত্রা যখন স্টেজের ওপর অর্জুনকে এই বেশে চাক্ষুষ করল, ওর পুরো মুখাবরব যেন এক নিমিষে জ্যান্ত পাথরের মতো শক্ত আর ফ্যাকাশে হয়ে গেল। ওর রক্তচোষা মনির ভেতর এক আদিম হিমশীতল ভয়ের স্রোত নেমে এলো। শিওর বড়লোকই মুখোশ দিয়ে সেই ভয়টাকে আপ্রাণ লুকোনোর চেষ্টা করছিল সত্যি, কিন্তু ওর কাঁপতে থাকা ঠোঁট আর কপালে জমা হওয়া চটচটে ঘাম ওর ভেতরের কাপুরিসতাকে পুরো হলের সামনে নগ্ন করে দিচ্ছিল। ঠিক তখনই হল জুড়ে জ্বলা সেই পিনপতন নীরবতার মাঝেই লাঠি ঠুঁকে স্টেজের আলোর নিচে এসে দাঁড়ালেন বৃদ্ধ রেস মাস্টার জগদীশ বর্মা। তিনি ওর বুকের সাথে লেপ্টে থাকা সেই 13 বছর পুরনো রহস্যময় লোহার ব্রিফকেসটা পুরো শহরের বাঘা বাঘা ব্যবসায়ী আর মিডিয়ার ক্যামেরার সামনে সগৌরবে মেলে ধরলেন। ওটার ভেতর থেকে তিনি একে একে বের করে আনলেন এমন কিছু অকাট্য আইনি দস্তাবেজ, আসল স্ট্যাম্প পেপার আর জালিয়াতির নথিপত্র, যাই পুরো শহরের সমস্ত রাঘব বোয়ালদের মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য এক্কেবারে যথেষ্ট ছিল। তিনি মাইকের সামনে দাঁড়িয়ে এক একটা অকাট্য দলিলে আঙুল ঠুকে পুরো হলের মানুষকে বুঝিয়ে দিলেন যে কিভাবে অর্জুনের স্বর্গীয় পিতা বিক্রম সিং নিজের রক্ত জল করে এই বিশাল ইম্পিরিয়াল হর্স কর্পোরেশন সাম্রাজ্য তৈরি করেছিলেন। আর ওর রহস্যময় মৃত্যুর পর মেহত্রা আর মালহোত্রাদের মতো কিছু ঘরের শত্রুরা জালিয়াতি আর খুনের চক্রান্ত করে সেই পুরো কোম্পানির মালিকানা নিজেদের নামে অবৈধভাবে দখল করে রেখেছিল। জগদীশ বর্মা ওর লাঠিটা মাটিতে ঠোকে হুঙ্কার দিয়ে বললেন, মেহত্রা মালহোত্রাদের সেই 13 বছরের জালিয়াতির অন্ধকার শাসন আজ এই মুহূর্তেই অফিসিয়ালি শেষ হতে চলেছে। আর ঠিক ওর কথা শেষ হতে না হতেই কনভেনশন হলের মস্ত বড় সদর দরজায় বুটের খটখট আওয়াজ আর পুলিশের সজোর ধাক্কা পড়ল। রণবীর মালহোত্রা বেগতিক দেখে পেছনের ভিআইপি এক্সিট গেট দিয়ে চোরের মতো পালানোর আপ্রাণ চেষ্টা করল ঠিকই, কিন্তু অর্জুন ওর ক্ষুরধার বুদ্ধি দিয়ে সেই গেট আগে থেকেই পুলিশের মস্ত বড় টিম দিয়ে ঘেরাও করে রেখেছিল। অর্জুন আজ এই মিটিংয়ে নামার আগেই রণবীরের জীবনের সমস্ত কালো আর নোংরা কার্যকলাপের অকাট্য আইনি প্রমাণ তৈরি করে পুলিশের আইজির টেবিলে জমা করে রেখেছিল, যার মধ্যে ন্যাশনাল রেসে দাবানলকে মারার জন্য পেরেক বিছানো, ওর নিভৃত ফার্ম হাউসে গুন্ডা পাঠিয়ে মাঝরাতে হামলা চালানো, দেবিকার মেহত্রা ইন্ডাস্ট্রিজকে দিনের পর দিন উইপোকার মতো ভেতর থেকে ফাঁপা করে দেওয়া এবং দেবিকাকে ব্ল্যাকমেইল আর হুমকি দিয়ে শেয়ার দখল করার চক্রান্তের প্রতিটা গোপন অডিও রেকর্ড আর সিসিটিভি ফুটেজ শামিল ছিল। শহরের নামী পুলিশ অফিসাররা পুরো হলের লাখো মানুষের সামনে ঝকঝকে মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশের মাঝেই রণবীর মালহোত্রার দুটো হাত পেছনের দিকে মুছড়ে ধরে শক্ত লোহার হাতকড়া পুড়িয়ে দিল। যে লোকটা 5 মিনিট আগেও নিজেকে এই শহরের ভাগ্যবিধাতা ভাবত, যে সবসময় অন্য সাধারণ খেটে খাওয়া মানুষদের নিজের পায়ের জুতোর ধুলো মনে করে ছোট দেখাত, সে আজ নিজের কর্মফলের নোংরা আস্তাকুড়ে পড়ে গিয়ে পুরো দুনিয়ার নজরে এক জঘন্য অপরাধী হিসেবে খাঁচায় বন্দী হয়ে গেল। পুলিশ ওকে কুকুরের মতো টেনে হিঁচড়ে বহলের বাইরে নিয়ে গেল। পুরো হল জুড়ে তখন এক শ্মশানের স্তব্ধতা বিরাজ করছিল। মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশগুলো এবার রণবীরকে ছেড়ে সোজা এসে পড়ল দেবিকা আর অর্জুনের উপর। অহংকারের তাসের ঘর ভেঙে চুরমার হয়ে যাওয়া দেবিকা মেহরোত্রা এবার বড্ড ধীর, কাঁপতে থাকা পায়ে স্টেজের দিকে এগিয়ে এলেন। ওর পা দুটো তখন যেন এক একটা মস্ত বড় লোহার মালের মতো ভারী হয়ে গেছিল, আর ওর সেই চিরকালের দিমাকি চোখজোড়া আজ লজ্জায় ও অপমানে মাটির দিকে নিচু হয়েছিল। সে এসে থমকে দাঁড়ালেন স্টেজের ওপর সোজা হয়ে দাঁড়িয়ে থাকা অর্জুনের এক্কেবারে মুখোমুখি। দেবিকা অনেক কষ্ট করে ওর নিচু হওয়া চোখ দুটো ওপরের দিকে তুললেন এবং অর্জুনের সেই ধারালো চোখের মনির ভেতর এক দৃষ্টে তাকানোর আপ্রাণ চেষ্টা করলেন। কিন্তু অবাক করার মতো বিষয় হল, অর্জুনের সেই শান্ত চোখের আয়নায় দেবিকার জন্য কোনো ঘৃণার লেশমাত্র ছিল না, ছিল না কোনো প্রতিশোধের কুৎসিত আগুন। ওর চোখের মনির ভেতর লেপ্টে ছিল কেবল এক মহাসমুদ্রের মতো গভীর ও নিরেট শান্তি, যা দেবিকাকে ভেতর থেকে একেবারে শিকড় শুদ্ধ নাড়িয়ে দিল। দেবিকার ফ্যাকাশে ঠোঁট দুটো
তীব্র অপরাধ বোধে থরথর করে কাঁপতে লাগল। ওর চোখ ফেটে জল আসার উপক্রম হল। তিনি ওর চড়া গলাটা এক্কেবারে খাদে নামিয়ে অত্যন্ত অসহায়ভাবে বললেন, অর্জুন, আমাকে আমাকে তুমি প্লিজ মাফ বা ক্ষমা করে দাও। অর্জুন এক দীর্ঘ মুহূর্তের জন্য ওর দিকে ওর সেই চেনা শান্ত ও গম্ভীর নজরে চেয়ে রইল। তারপর ওর কোটের হাতাটা কিছুটা সোজা করে এক পাথুরে গলায় বলল, দেবিকা মেহরোত্রা, এই দুনিয়ায় কারুর কাছে হাত পেতে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াটা বড্ড বেশি সহজ কাজ। কিন্তু জগদীশ বর্মার আস্তবলে চাবুকের মার খেয়ে আমি জীবন থেকে যে মস্ত বড় পাঠটা শিখেছি তা হল এই দুনিয়ায় ইজ্জত বা আত্মসম্মান নিজের যোগ্যতা আর ক্ষমতা দিয়ে কামাতে হয়। ওটা কারুর কাছে ভিখারির মতো হাত পেতে চেয়ে নেওয়া যায় না। সে এক পা দেবিকার দিকে এগিয়ে এসে ওর চোখের দিকে চেয়ে শান্ত স্বরে যোগ করল, তবে হ্যাঁ, আজ এই ভরা মজলিসে আমি তোমাকে একটা ধন্যবাদের কৃতজ্ঞতা জানাতেই পারি, কারণ তুমি আমাকে জীবনের এমন এক কঠিন সত্যি শিখিয়েছ যা হয়তো এই দুনিয়ার অন্য কোনো চেনা মানুষ আমাকে কোনো দিন শেখাতে পারত না। তুমি নিজের আচরণ দিয়ে আমার চোখের সামনে প্রমাণ করে দেখিয়েছ যে অন্ধ অহংকার আর কাগজের টাকা একটা জ্যান্ত মানুষকে ভেতর থেকে কতটা বেশি অন্ধ, নিষ্ঠুর আর সস্তা বানিয়ে দিতে পারে। আমার মনের ভেতর আজ তোমার জন্য কোনো ব্যক্তিগত ক্ষোভ বা ঘৃণা কিচ্ছু বেঁচে নেই দেবিকা, কিন্তু ওপাশে দাঁড়িয়ে আমি তোমাকে আজ বানিয়ে বানিয়ে এটাও বলতে পারবো না যে আমার সাথে অতীতে তুমি আর তোমার লোকেরা যা যা করেছ ওগুলোর সবকিছু এক্কেবারে ঠিকঠাক ছিল। অর্জুনের এই প্রতিটা ধারালো আর নীতিবান কথা দেবিকার বুকের ভেতর এক একটা তীরের মতো গিয়ে বিঁধল। ওর বড়লোকী অহংকারের শেষ দেওয়ালটাও আজ এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। দেবিকার চোখ চিরে এতদিনে ওর জীবনের প্রথম খাঁটি অনুশোচনার অশ্রুধারা অঝরে ঝরে ওর দামি মেকআপ ধুয়ে মাটিতে মিশে যেতে লাগল। কিন্তু ততক্ষণে ওর অহংকারের সাম্রাজ্যের সূর্য চিরতরে অস্ত চলে গেছে। আর ওদিকে খদ্দরের কুর্তা পরা আস্তাবলের সেই একলা ছেলেটা নিজের সততা আর জেদের জোরে আজ এই গোটা সাম্রাজ্যের নতুন সুলতান হয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেলেছে। অর্জুন ওর বাঁ পকেটে রাখা একটি অফিসিয়াল লিগাল বা আইনি কাগজ দেবিকার দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, আইনের খাতায় আর শেয়ার মার্কেটের দলিলে তোমার এতদিনের অহংকারের মেহত্রা কোম্পানি আজ থেকে একছত্রভাবে আমার ইম্পিরিয়াল হর্স কর্পোরেশনের অংশ। অর্থাৎ এই সাম্রাজ্য এখন অফিসিয়ালি আমার। কিন্তু রণবীর মালহোত্রা বা তোমার মতো কোনো মানুষকে রাস্তায় বসিয়ে তিলে তিলে ধ্বংস করা আমার আসল উদ্দেশ্য নয়। এই চুক্তিপত্রটা ভালো করে পড়ে দেখো দেবিকা, এতে তোমার জন্য মেহত্রা ইন্ডাস্ট্রিজের একটা সম্মানজনক অংশের মালিকানা আর কাজের অধিকার আমি নিজেই রেখেছি। তবে শর্ত একটাই, আজ থেকে তোমাকে এক্কেবারে সততা আর নিষ্ঠার সাথে এই কোম্পানির জন্য খাটতে হবে। অন্যায়কে গুড়িয়ে দেওয়া আমার জেদ হতে পারে, কিন্তু কারোর অসহায়তার সুযোগ নিয়ে তাকে এক্কেবারে ভিখারি বানিয়ে ধ্বংস করা আমার বংশের সংস্কার বা শিক্ষা নয়। দেবিকা অত্যন্ত কাঁপতে থাকা হাত দিয়ে অর্জুনের বাড়িয়ে দেওয়া সেই আইনি কাগজটা নিজের হাতের মুঠোয় তুলে নিলেন। তিনি ওটা ওর বুকের কাছে এমন পরম মমতায় শক্ত করে চেপে ধরলেন যেন ওটা কোনো সাধারণ কাগজের টুকরো নয়। ওটাই নিষ্ঠুর দুনিয়ায় ওর আমার নতুন করে মাথা উঁচু করে বেঁচে থাকার বড্ড দামি এক অমূল্য হাতিয়ার। তিনি ওর চোখের জল মুছে মুখ ফুটে কৃতজ্ঞতায় অর্জুনকে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু ওর ভেতরের তীব্র অনুশোচনা আর বাষ্পাকুল গলার চোটে একটা শব্দও মুখ থেকে বেরিয়ে আসছিল না। আর ওর কথা শোনার জন্য অর্জুন সেখানে এক সেকেন্ডের জন্যও পা থামাল না। সে ওর বাবার খদ্দরের কুর্তাটা সোজা করে ততক্ষণে ওখান থেকে ধীর পায়ে ঘুরে হলের বাইরে বেরিয়ে গেছিল। সেই মহাবিজয়ের রাত গভীর হতেই অর্জুন আর এক মুহূর্তেও দেরি না করে সোজা চলে গেল হাসপাতালের সেই ভিআইপি কেবিনের দিকে। শান্তিদেবী দামি ওষুধের কল্যাণে আর ওর ভেতরের আত্মিক শক্তির জোরে এখন আগের চেয়ে ঢের বেশি সুস্থ আর ভালো ছিলেন। কেবিনের দরজা ঠেলে অর্জুন ভেতরে ঢুকতেই তিনি পরম স্নেহে ওর লড়াকু ছেলের দিকে দুটো হাত বাড়িয়ে দিলেন। অর্জুন ওর মায়ের বিছানার পাশে এক্কেবারে শান্ত হয়ে বসে পড়ল, অ্যান্ড ওর সেই ক্ষয়ে যাওয়া হাত দুটো নিজের চওড়া হাতের তালুর ভেতর শক্ত করে চেপে ধরল। শান্তিদেবী ওর অন্য হাতটা পরম মমতায় অর্জুনের কপালে আর চুলে বুলিয়ে দিতে দিতে এক অশ্রু ভেজা গলায় বললেন, বাবা অর্জুন রে, আজ যদি তোর স্বর্গীয় পিতা বিক্রম সিং জ্যান্ত বেঁচে থাকতেন, তবে ওর এই সিংহ শাবকের রাজকীয় কীর্তি চাক্ষুষ দেখে
ওর বুকটা আজ গর্বে 10 হাত চওড়া হয়ে যেত। আজ ওর আত্মা ওপারে বসে খুব খুশি হতেন রে বাবা। মায়ের মুখের এই একটা কথা শোনা মাত্রই এতক্ষণে ইস্পাত কঠিন অর্জুনের চোখ দুটো আবার নোনা জলে ভরে উঠল। সে ওর চোখের জলটা মায়ের অলক্ষ্যে মুছে নিয়ে ওর হাত দুটো আরও বেশি শক্ত করে আঁকড়ে ধরল। ঠিক তখনই কেবিনের দরজার আড়ালে এসে দাঁড়িয়েছিল অর্জুনের 13 বছরের ছোট বোন প্রিয়া। ওর পরনে ছিল শহরের সবচেয়ে বনেদিয়ার দামি স্কুলের ধবধবে নতুন ইউনিফর্ম বা ড্রেস, যা অর্জুন আজ সকালেই ওর রেজিস্ট্রেশনের পর ওর হাতে এনে দিয়েছিল। প্রিয়া ওর দাদাকে এই বেশে দেখা মাত্রই একেবারে খুশিতে ডানা মেলে ছুটে এসে অর্জুনের চওড়া গলাটা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ওর নিষ্পাপ গলায় বলল, ভাইয়া, আমি তো প্রথম থেকেই মনে মনে খুব ভালো করে জানতাম রে, এই নিষ্ঠুর দুনিয়ার কোনো চাবুক বা কোনো বড়লোক আমার ভাইয়াকে কোনো দিন হারাতে পারবে না। তুমি অবশ্যই জিতবে, আমি জানতাম। অর্জুন ওর কলিজার টুকরো ছোট বোনটাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, আর ঠিক সেই পরম মুহূর্তেই ওর মনের গহীন কোণে এসে এক অদ্ভুত দিব্য অনুভূতি ধাক্কা দিল। সে নিজের মনকে বলল, ট্র্যাকে নামি দামি ঘোড়া ছুটিয়ে বা মেহরত্রা সাম্রাজ্য কিনে নেওয়াটা ওর জীবনের আসল জয় ছিল না। ওর জীবনের সবচেয়ে বড় আর আসল বিজয় তো এটাই, এই প্রিয় বোনটার নিষ্পাপ চোখের চেনা হাসি, ওর মায়ের এই স্নেহের ওম, আর এই একলা ছাপোষা পরিবারের আবার নতুন করে মাথা উঁচু করে বাঁচতে পারা। কেবিনের দরজার ওপাশে গলিঘরের অন্ধকারে লাঠিতে ভর দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে এই স্বর্গীয় দৃশ্যটা চাক্ষুষ করছিলেন বৃদ্ধ রেস মাস্টার জগদীশ বর্মা। ওর চোখেও তখন আনন্দের নোনা জল চিকচিক করছিল। অর্জুন কেবিন থেকে ধীর পায়ে বাইরে বেরিয়ে আসতেই বৃদ্ধ গুরুজি ওর চওড়া কাঁধে একটা ভারী হাত রেখে এক পরম তৃপ্তির গলায় বললেন, বাবা অর্জুন, আজ এতদিনে তোমার স্বর্গীয় পিতার সেই 13 বছরের পুরনো অপূর্ণ স্বপ্নটা এক্কেবারে অক্ষরে অক্ষরে পূর্ণ হল রে বাবা। অর্জুন গুরুজির চরণে হাত ঠেকিয়ে ও সেই চেনা বাজ পাখির মতো চোখ দুটো তুলে সামনের দিকে তাকাল। ওর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলল, গুরুজি, আমার বাবার স্বপ্ন তো কেবলই মেহরত্রা সাম্রাজ্য পুনর্দখল করার মাঝেই আটকে ছিল না, তবে সেই রাজকীয় স্বপ্নের পূর্ণতা পেতে এখনও অনেক দেরি। এটা তো ওর শেষ নয় গুরুজি, এখনও তো আমাদের আসল লড়াইয়ের কেবল শুরু। জগদীশ ভার্মা ওর শিষ্যের এই অদম্য জেদ আর নীতিবান কথা শুনে এক মস্ত বড় চওড়া হাসি হাসলেন। ওর পিঠ চাপড়ে দিয়ে বললেন, ব্যাস বাবা, এই বুড়ো বয়সে তোমার এই কলিজার ভেতরের বাঘের গর্জনটাই তো আমি ওর শেষ নিঃশ্বাস অবধি প্রতিটা মুহূর্ত শুনতে চাইতাম। পরের কয়েকটা মাস জুড়েই অর্জুন ওর বাবার সেই পুনর্জীবিত ইম্পিরিয়াল হর্স কর্পোরেশন কোম্পানিকে এক্কেবারে এক নতুন কর্পোরেট দিক ও উচ্চতায় নিয়ে গেল। সে ওর বাবার সেই রাজকীয় হাভেলির এক মস্ত বড় বিস্তীর্ণ মাঠে এই উপমহাদেশের প্রথম এমন এক আন্তর্জাতিক রেসিং একাডেমি বা স্পোর্টস স্কুল খুলল, যা ছিল এক্কেবারে নিখরচায় শহরের সেই সমস্ত গরিব আর ছাপোষা ঘরের ঘোড়সোয়ার ছেলেদের জন্য, যাদের পায়ের পেশিতে আর রক্তে ঘোড়া দৌড়ানোর খাঁটি দক্ষতা ও প্রতিভা ছিল সত্যি, কিন্তু এই নিষ্ঠুর দুনিয়ায় মাথা তুলে দাঁড়ানোর মতো কোনো সাধন, টাকা বা চেনা ব্যাকগ্রাউন্ড ছিল না। অর্জুন প্রতিদিন বিকেলে ওর একাডেমির মাঠে দাঁড়িয়ে যখন সেই সমস্ত গরিব ঘরের ছোট ছোট বাচ্চাদের দেখত, যারা গোবরের ধুলো আর কাদার মাঠে খালি পায়ে কঠোর অনুশীলন সারছে, আর যাদের চোখের মনির ভেতর জলজল করছে খিদের এমন এক ভয়ঙ্কর ধিক করা আগুন, যা একদিন ওর নিজের চোখের ভেতরে লুকিয়ে থাকা আগুনের হুবহু প্রতিচ্ছবি ছিল, তখন ওর বুকের ভেতরটা এক অপার্থিব স্বর্গীয় খুশিতে ভরে উঠত। পুরো উপমহাদেশ আর কর্পোরেট বিজনেস মার্কেটে অর্জুনের নামটা এখন সাধারণ মানুষের মুখে মুখে এমনভাবে নেওয়া হতো যেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জেতা কোনো এক মস্ত বড় ঐতিহাসিক মিসাল বা জীবন্ত উদাহরণ। কিন্তু এত বড় রাজকীয় ক্ষমতা, কোটি কোটি টাকার প্রতিপত্তি আর সামাজিক রুতবা পাওয়ার পরেও অর্জুন নিজের ভেতরের সেই সাদা সিধে ও মাটির মানুষটাকে এক মুহূর্তের জন্যও বদলে যেতে দেয়নি। সে এখনও রোজ ঘড়ির কাঁটায় কাঁটায় ভোর 3টে বিছানা ছেড়ে উঠত। কুয়াশা ঘেরা কাক ভরে ওর সেই বিশ্বস্ত ভাই দাবানলের পিঠে জিন চড়িয়ে ওর সাথে ট্র্যাকে অনুশীলনে নেমে যেত, আর ওর মায়ের হাতের তৈরি সেই মোটা চালের সাদাসিদে অন্ন গ্রহণ করেই ওর পুরো দিনটা পার করত। যে কৃচ্ছ সাধন আর নীতিনৈতিকতার আসল পাঠ সে ওর জীবনের সেই অন্ধকার ভাঙা আস্তাবলের কোঠরিতে শুয়ে চোখের জল মুছতে মুছতে শিখেছিল।